দেখেন যা আমি লাস্টটা দেখা যাচ্ছে আমি যা বলছিলাম লাস্ট ক্লাসে আমাদের যে পাস্ট কোশ্চেনটা যেভাবে আসছিল লাস্ট ইয়ার খেয়াল করেন, প্রতি প্যাটার্নটা খেয়াল করেন, দেখা যাচ্ছে না কোশ্চেনটা? দেখেন যে বলছিলাম প্রথম কোশ্চেনটা যেটা থাকে দিস ইজ কমপ্লিটলি প্রথমে একটা সিনিয়র বেস কোশ্চেন থাকে, বড় কোশ্চেন থাকে সিনিয়র বেস। আগে যেভাবে পেপার বেস কোশ্চেন যেভাবে থাকতো, দেখেন পেপার বেস কোশ্চেন যেভাবে থাকতো স্যার আমাকে একটু হোস্ট করে দেওয়া যাবে? আপনাকে বিছে স্যার। জি স্যার। আপনাকে হোস্ট করে দিলাম আপনাকে, ঠিক আছে? Recording stopped. Recording in progress. দেখেন লক্ষ্য করেন যা বলছিলাম লাস্ট ক্লাসে এই কোশ্চেন দেখেন, লাস্ট কোশ্চেন লাস্ট এক্সামের কোশ্চেন এটা। প্রথম কোশ্চেন দেখেন যা বলছিলাম প্রত্যেকবার ফার্স্ট কোশ্চেন থাকে অলওয়েজ সিনিয়র বেস কোশ্চেন থাকে। সিনিয়র বেস মানে বড় একটা কোশ্চেন থাকবে, নাম্বার এটা নাম্বার 20 নাম্বার 44 হ্যাঁ ঠিক আছে। এক মিনিট দেখছি কত করে 32টা কোশ্চেন 2.5 এটি ঠিক আছে। প্রথম কোশ্চেন থাকবে দেখেন সিনিয়র বেস কোশ্চেন থাকে, এর নাম্বার 20 নাম্বারের কোশ্চেন হলো জাস্ট আর্লিয়ার যে ইয়ারের কোশ্চেন থাকতো আপনার একটা বড় একটা কোশ্চেন থাকে অঙ্ক, ম্যাথ পেজ থাকবে, এটা অঙ্ক থাকবে এবং ওই অঙ্কটার আগের মতোই থাকবে, কিন্তু ডিফারেন্স এটাই আপনাকে অঙ্কটা এক্সাম হলে করা লাগবে না। করা লাগবে না কি লাগবে করা, বা আপনাকে রাফে করা লাগবে। পরীক্ষা যেরকম এক্সাম পেপার থাকে না, খাতা থাকে না, অনলি কম্পিউটারে হয়, আপনাকে তার জন্য কিছু রিকোয়ারমেন্ট থাকবে, রিকোয়ারমেন্ট টিক মার্ক করবে। যা রিকোয়ারমেন্ট গুলো দেখেন খেয়াল করেন, তার ফিল দ্য গ্যাপস এর মতো রেভিনিউ কত আছে, রেভিনিউ কত আছে ফিল দ্য গ্যাপ বসাবেন, সিমিলার ওয়েতে কস্ট অফ সেলস কত হয়েছে। এই ফিগার গুলো যে ফিগার গুলো আপনি করতে পেলেন, ফিগার গুলো আপনি এই ইনফরমেশন এই তথ্য থেকে ইনফরমেশন থেকে আপনাকে অঙ্কটা করে রাফে করতে করে তার ফিগার গুলো এক্সাম হলে কম্পিউটারে পাঠা দিবেন, দেখছেন কম্পিউটারে পাঠা দিবেন। দিস সিনারিও বেস কোশ্চেন। এই কোশ্চেন যেহেতু সিনারিও বেস কোশ্চেন থাকে, কোশ্চেনটা একটু বড়টা নাম্বার 20 নাম্বার থাকে, কোশ্চেনটা একটু বড়, যেসব চ্যাপ্টারে বড় কোশ্চেন আসার চান্স থাকে, যেমন ধরেন বাজেট লাস্ট ইয়ার আসছে, দিস ফ্রম বাজেট চ্যাপ্টার 6 থেকে আসছিল, চ্যাপ্টার 6 থেকে আসছিল বাজেট, এই বাজেট আসতে পারে কোশ্চেন থেকে। তারপর লাস্ট চ্যাপ্টার 11 যেটা বললাম যে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস, ওখান থেকে আসতে পারে। তাছাড়া আপনার স্ট্যান্ডার্ড কস্টিং যেটা আছে সেখান থেকে আসতে পারে, সিইপি অ্যানালাইসিস ওখান থেকে আসতে পারে, ব্রেক ইভেন অ্যানালাইসিস, লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস ওখান থেকে আসতে পারে। মানে এইগুলো আসার সম্ভাবনা বেশি। তবে যে কোনো চ্যাপ্টার থেকে সিনিয়র বেস কোশ্চেন থেকে যে কোনো চ্যাপ্টার থেকেই সেট করা যায়, সেট করা যায়। তবে নরমালি এই চ্যাপ্টারতে আসার সম্ভাবনা বেশি, যেটা বললাম। ক্লিয়ার, বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। তাহলে আজকে আমরা কোন চ্যাপ্টারটা পড়বো স্যার? আমরা লাস্ট ক্লাসে পড়তে চাই এবিসি পড়তে চাই, অ্যাক্টিভিটি বেস কস্টিং পড়ছি আমরা। স্যার এই কোশ্চেনটা যদি স্যার একটু ডিসকাস করে দিতেন, স্যার সলিউশন করে দিতেন, স্যার একটু বেটার হতো স্যার, আমরা বুঝতে পারতাম কোশ্চেনটা। এই কোশ্চেন সলিউশন করব আমরা যখন আমরা যখন এটা মোটামুটি ক্লাস শেষ লাস্ট ক্লাসে সলিউশন করব, ঠিক আছে? যেহেতু আমাদের তার কারণ হলো দেখেন খেয়াল করেন এই কোশ্চেনে দেখেন পরের কোশ্চেন যে এমসিকিউ কোশ্চেন যেটা বলছে আমি এমসিকিউ কোশ্চেন দেখেন, এমসিকিউ কোশ্চেন এই টাইপের যে দেখেন যে আপনার এটা ঠিক মানে এমসিকিউ দেখেন, লক্ষ্য করে দেখেন সবগুলোই কিন্তু কনসেপচুয়াল। এখানে বড় করে ম্যাথ নাই, ছোট করে ম্যাথ থাকবে, ঠিক আছে? বড় করে ম্যাথ নাই, কিন্তু পুরোপুরি কনসেপচুয়াল। দেখেন যে এটা থিওরিটিক্যাল, দেখেন এটা 1 নাম্বার পুরো থিওরিটিক্যাল, দেখেন 2 নাম্বার এটাও কিন্তু পুরো থিওরিটিক্যাল, দেখেন 3 নাম্বার কোশ্চেনটা। এই 4 নাম্বার কোশ্চেন দেন এবিসি কোশ্চেন যেটা আজকে পড়াচ্ছি আমি, এবিসি এর থেকে জিট এখান থেকে চ্যাপ্টার
চ্যাপ্টার 3 and 4 থেকে আসছে, এখান থেকে দেখেন 4 নাম্বার, এটাও কিন্তু পুরো থিওরিটিক্যাল। দেখেন থিওরিটিক্যাল মানে কনসেপচুয়াল। দেখেন 5 নাম্বার দেখেন, খেয়াল করবেন গিফট থেকে আসছে, চ্যাপ্টার 3 থেকে পড়াই করবো আজকে আমরা। এটাও কিন্তু পুরোপুরি কনসেপচুয়াল। দেখছেন, দেখেন ম্যাথ নাই। 6 নাম্বার দেখেন, এখানে কিন্তু দেখেন পুরোপুরি থিওরিটিক্যাল, মানে কনসেপচুয়াল, নো ম্যাথস। 7 নাম্বার এখানে একটা ম্যাথ আসছে, 7 নাম্বারটা ম্যাথ অঙ্ক আসছে। দেখেন 8 নাম্বারটা অঙ্ক আসছে, 9 নাম্বারটা ম্যাথ পেজ আছে, 9 নাম্বার, 10 ম্যাথ। যে পয়েন্ট গুলো দেন, এটা আবার 13 নাম্বারটা দেখেন, 13 নাম্বার পুরো কনসেপচুয়াল। দেখছেন 13 নাম্বার, এটাও 15 নাম্বার সেম। তারপর দেখেন 16 নাম্বার দেখেন 16 নাম্বারটা পুরোপুরি কনসেপচুয়াল। দেখছেন 16। 17 নাম্বার ম্যাথমেটিক্স আছে এখানে, 18 নাম্বারে ম্যাথে আছে, এখানে ম্যাথ নেই। 19 দেখেন ম্যাথ, এই দুটো ম্যাথ আছে, এটা 3টা ম্যাথ এখানে আছে। দেখেন 24 নাম্বার দেখেন, এটাও কিন্তু পুরোপুরি দেখেন কনসেপচুয়াল, নো ম্যাথস। 25টাও সেম। 26 ম্যাথ আছে, 27 ম্যাথ, 28 28 দেখেন, 28 পুরোপুরি দেখেন কনসেপ্ট। 29 30 সেম দেখেন, দেখছেন। তার মানে লক্ষ্য করে দেখেন আপনারা যে এই কোশ্চেনে, এমসি কোশ্চেনে প্রায় 50% না 50% কোশ্চেন থাকে কিন্তু পুরোপুরি কনসেপচুয়াল, আর 50% আপনারা ওটা কনসেপচুয়াল, বাট ওখানে ম্যাথমেটিক্স যেটা আপনারা আমরা ম্যাথমেটিক্স টাইপের কোয়ান্টিটি টাইপ কোশ্চেন থাকে। তাই আগে যেমন আর্লিয়ার ইয়ার যে পেপার বেস কোশ্চেন থাকতো, সেখানে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন থাকতো কিন্তু আপনার ম্যাথস, তাই না? ম্যাথ থাকতো। এই কিন্তু এখানে খেয়াল করে দেখেন অর্ধেক প্রশ্নই কিন্তু থাকে আপনার পুরোপুরি থিওরিটিক্যাল, তারপরে কনসেপ্ট না থাকলে পারবেন না করতে। এটার সহজ যেমন কঠিন যেমন। সহজ কিরকম, যদি এই থিওরিটিক্যাল কোশ্চেন গুলো আপনি যদি বুঝেন, কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে আপনাকে করতে সময় লাগবে না, জাস্ট টিক মার্ক দিয়ে যাবেন, এটা টিক করে দেবেন। আর ম্যাথ যেগুলো অঙ্ক করে তারপর রেজাল্ট দেওয়া লাগে, যেগুলো কিন্তু খুব সহজে, মানে কোনো প্রশ্ন হয়তো দেখা যায় ম্যাক্সিমাম 10 সেকেন্ড লাগবে, 10 সেকেন্ড যদি বুঝেন আপনি, 10 সেকেন্ড। আর ইয়ে হলো কঠিন এই কারণে, যারা কনসেপ্ট ডেভেলপ করেন না, অনলি যারা ম্যাথ করে, অনেকে আছে আপনাদের মধ্যে শুধু প্র্যাকটিস করেন, ম্যাথ অঙ্ক প্র্যাকটিস করেন, তাদের জন্য কিন্তু ভেরি রিস্ক। তারা দেখবেন এগুলো কোশ্চেন সমান, যত সমাজ দেন না কেন পারবেন না। সেই জন্য আমি বললাম যে যখন এমসিকিউ আসবে কোশ্চেন, যে সব কম্পিউটার বেসড, সেখানে কিন্তু আপনার কনসেপ্ট ডেভেলপ করার কোনো ওয়ে নেই। শুধুমাত্র বসে বসে দুই একটা অঙ্ক করে চলে যাবেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি ডিএসটা যে কোনো সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল, নট ফরলি এমআই, এনি সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল। কে বুঝতে পারলাম আমার কথাটা? জি স্যার। দেখছেন কোশ্চেন, দেখছেন এই কোশ্চেনের প্যাটার্ন কিন্তু কোশ্চেনটা কি আমরা পেতে পারি? কোশ্চেনটা আইসি ওয়েবসাইটে আছে, দেখেন নাই? না তো, পান খুঁজা। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো, থেকে সমস্যা জি না। স্যার, এটা একটু পাঠিয়ে দিলে ভালো হয়। আইসি ওয়েবসাইটে আছে, এটা দিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু এই জন্য বলে বি কেয়ারফুল, এমসিকিউ কোশ্চেন বি কেয়ারফুল। আগের মতো কিন্তু অঙ্ক প্র্যাকটিস করে গেলে কিন্তু পাস করতে পারবেন না। পাস করতে পারবেন না। এখানে পুরোপুরি টপিকস এর উপরে পুরো আপনার দখল থাকা লাগবে, ঠিক আছে? ফাইন। আসলে আমরা যে লাস্টটা যেখানে শেষ করছিলাম, লাস্ট ক্লাস দেখেন ভেরি ইম্পর্টেন্ট কিছু দেখতে, আমরা কস্টিং টেকনিক বলছিলাম, আমরা যে এবিসি কস্টিং, সেই কন্টিনিউ টেকনিক লাস্ট অর্ধেক করছিলাম আমরা, বোধহয় লাস্ট অর্ধেক করছিলাম, তাই না? হ্যাঁ স্যার, বাকি ছিল কিছু। হ্যাঁ, এই দেখেন আমরা এবিসি দেখেন, এবিসি ব্যাক কন্টেম্পোরারি আমরা বলছিলাম, কন্টেম্পোরারি ফুল কস্টিং টেকনিক। কন্টেম্পোরারি মানে সমসাময়িক, হ্যাঁ, যেটা মডার্ন টেকনিক, সিম্পল মডার্ন টেকনিক বলে কন্টেম্পোরারি টেকনিক। হ্যাঁ, ফুল কস্টিং টেকনিক যেটা আমরা ট্রেডিশনাল বা কনভেনশনাল ফুল কস্টিং টেকনিক আমরা বলছিলাম, তাকে অ্যাবজর্ব কস্টিং এ বলছিলাম, তাই না? আর বলতে অ্যাবজর্ব কস্টিং এর মূল
কি প্রবলেম ছিল আমরা বলছিলাম যে এই যে অ্যাবজর্ব কস্টিং এর আপনার বেশ কিছু কি লিমিটেশন ছিল আমরা বলছিলাম, তাই না? লিমিটেশন যেমন বলছিলাম যে অ্যাবজর্পশনে ভলিউম বেশ কয় ড্রাইভার ইউজ করছে, তারপর আমরা বলছিলাম অ্যাপোর্শনমেন্ট যেগুলো বলছিলাম প্রাইমারি সেকেন্ডারি অ্যাপোর্শনমেন্ট, এটা যে বলছিলাম অন সাম বেসিস গুলো ছিল সবসময় ভলিউম বেসড, রেশনাল ছিল না। এই লিমিটেশনের কারণে কিন্তু আমাদের মডার্ন টেকনিক এবিসি ডেভেলপ করছে। এবিসি মূল কথা আমরা বলছিলাম যে আপনার মূল কথা তাহলে দুদিক দিয়ে এই যে প্রবলেম ছিল, এই যে অ্যাপোর্শনমেন্ট অ্যাবজর্পশন যে বললাম যে যেগুলো ছিল স্টেপ 3 তে, যে স্টেপ 3 তে ছিল আমাদের ইয়েতে অ্যাক্টিভিটি কস্টিং, স্টেপ 4 এ ছিল অ্যাপয়েন্টমেন্ট, স্টেপ 5 এ ছিল অ্যাবজর্পশন। এই তিনটা স্টেপের ইস্যুগুলো ছিল লিমিটেশন ছিল আমার অ্যাবজর্ব কস্টিং এর মধ্যে। এই কারণে আলটিমেটলি হলো কি ডেভেলপ করলো এবিসি। এবিসি বলতে রিসোর্স কনজাম্পশন বেস এক্সপেন্সেস। এটা এরকম যেমন বলছিলাম আমরা, যেমন প্রোডাক্ট আমাদের চেয়ার টেবিল সোফা তৈরি করতেছি আমরা। চেয়ার টেবিল সোফা তৈরি করতে হলে প্রথমে কি কাজ করা লাগবে, যে ব্যাকগ্রাউন্ড দেখে এখান দিয়ে যাবে। আমি চেয়ার তৈরি করতে চাই, টেবিল তৈরি করতে চাই, সোফা তৈরি করতে চাই, বুঝতে হবে কি লাগবে, কি কাজ করা লাগবে, অ্যাক্টিভিটি। এই যে অ্যাক্টিভিটি, তার মানে এই কাজগুলো করে চেয়ার টেবিল সোফা হবে, ঠিক আছে? কাজ আমরা বলছিলাম কাজ অ্যাক্টিভিটি রিসোর্স কনজিউম করে। এই যে রিসোর্স কনজিউমশন, তারপরে রিসোর্স কনজিউম মানে খরচ হওয়া। হ্যাঁ, আর কাজ ম্যাটেরিয়াল পারচেজ করলেন, তার মানে যে রিসোর্স কি ম্যাটেরিয়াল পারচেজ করে খরচগুলো, কস্ট সব খরচগুলো খরচ হচ্ছে, তাই না? তাহলে ম্যাটেরিয়াল পারচেজ করে খরচগুলো, অর্ডারিং কস্ট প্লাস স্ক্যানিং কস্ট যেগুলো আছে, ম্যাটেরিয়াল পারচেজ লিঙ্ক করা আছে, সেই কস্টগুলো কিন্তু হচ্ছে কেন পারচেজ কারণে। যতবার পারচেজ করবেন ততবারই এই অর্ডারিং কস্ট করা লাগবে। তারপরে এই খরচটা হচ্ছে কেন, কষ্ট হচ্ছে পারচেজ করার কারণে। পারচেজ করানোর কারণে যে প্রোডাক্টের জন্য পারচেজ হবে বেশি, সেই প্রোডাক্টে সেটা অ্যাবজর্ব বেশি হবে। এটাই হলো এবিসি এর মূল থিওরি, তাই না? তারপর হচ্ছে এবিসি কস্টিং এর দুটো মেইন ডিফারেন্স ছিল ট্রেডিশনাল কস্টিং এর সাথে। একটা হলো ডিফারেন্স কি, একটা হলো যে যেমন অ্যাবজর্ব কস্টিং এর বলছিলাম, অ্যাবজর্ব কস্টিং প্রোডাক্ট ভার্সেস পিরিয়ড কস্ট। প্রোডাক্ট ভার্সেস পিরিয়ড কস্ট যেমন বলছিলাম, সেলস মানে কস্ট অফ সেল, গ্রস প্রফিট মাইনাস অপারেটিং মানে হলো আপনার মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ, বাদ দিলে হয় অপারেটিং প্রফিট। দিস ইজ প্রোডাক্ট কস্ট পিরিয়ড কস্টের ধারণা ট্রেডিশনাল কস্টিং। বাট এবিসি বলতেছে প্রোডাক্ট কস্ট পিরিয়ড কস্ট বলতে কিছু নাই, প্রোডাক্ট কস্ট একটা আছে আদার কস্ট, পিরিয়ড কস্ট বলতে কিছু নাই। প্রোডাক্ট কস্ট এন্ড আদার কস্ট। প্রোডাক্ট কস্ট বলতে কি বোঝায়, এখানে আপনার ফ্যাক্টরি ওভারহেড পড়েন, অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং ওভারহেড বলতে কিছু নাই এখানে, ওদের কথা বলে। এই থিওরি অনুযায়ী আপনার ওটা দুই ধরনের কস্ট হয়, প্রোডাক্ট কস্ট এন্ড আদার কস্ট। প্রোডাক্ট কস্ট বলতে কি বোঝায়, প্রোডাক্ট কস্ট বলতে বোঝায় একটা প্রোডাকশন, একটা প্রোডাক্ট মানে চেয়ার বা টেবিল তৈরি করার প্ল্যান থেকে শুরু করে এই প্রোডাক্টটা চেয়ার বা টেবিল ফাইনাল প্রোডাক্ট কাস্টমার পর্যন্ত পৌঁছাইতে যত ধরনের খরচ হয় সবগুলোই প্রোডাক্ট কস্টে আসে। এক্সাম্পল মনে করেন, একটা এক্সাম্পল মনে করেন আপনি সিএ ফার্মে, আমাকে শুনতে পাচ্ছেন আমার কথাটা? জি স্যার। হ্যাঁ, ধরেন আপনি সিএ ফার্মে আছেন, আমার পার্টনার একটা নিউ অ্যাসাইনমেন্ট নেবেন, মানে একটা ওয়েট অ্যাসাইনমেন্ট নেবেন, ঠিক আছে? তাহলে প্রশ্ন হলো এই অডিট অ্যাসাইনমেন্টে এই অডিটটা তার কস্ট কত, যদি কস্টিং করতে চান উনি কিন্তু কস্টিং করবেন, খেয়াল করে দেখেন ফ্রম দ্য বিগিনিং, অর্থাৎ অডিট প্রপোজাল শুরু করে আচ্ছা ওয়েট প্রিপেয়ার করতে খরচ হয় না? হয় না? খরচ হয়। ওয়েট যে প্রপোজাল দিবে, প্রপোজাল দিতে ফার্মে পার্টনার খরচ হয় না? হয় না? খরচ হয় না? হয় ডেফিনেটলি। প্রথমত এখানে পার্টনার বা ম্যানেজারের টাইম নষ্ট হয়, হ্যাঁ, সবার দেওয়া লাগে। তারপরে আপনার স্টেশনে খরচ আছে, তারপর এটা নিয়ে আবার মুভমেন্ট করতে কি বলে কাস্টমার পৌঁছাইতে খরচ আছে। এই যে খরচগুলো প্ল্যানিং খরচ, তাই না?
তার মানে কি আপনি জি, খেয়াল স্যার। করে দেন অডিট প্ল্যানিং থেকে শুরু করে একেবারে কাস্টমার পর্যন্ত ডেলিভারি, অর্থাৎ রিপোর্টটা কাস্টমার হাতে করে পৌঁছান্ত যত খরচ হয় সব খরচকে কি আপনি এই অ্যাসাইনমেন্টে অ্যাড করে দেওয়া উচিত উচিত না? উচিত স্যার। উচিত। এটাই হলো ABC এর মূল থিওরি। শুরু করে এই কাস্টমার কথা পর্যন্ত বোঝা হাতে যাচ্ছে না আপনার। পৌঁছাই কেন? আপনাদের বোঝা যায় না? সমস্যা হচ্ছে আপনাদের? আটকে আটকে Hello? আসতেছে। হ্যালো, অন্য কারো সমস্যা হচ্ছে? না স্যার, এখন বোঝা যাচ্ছে স্যার। এখন ক্লিয়ার স্যার, তবে মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছিল স্যার। মাঝে মাঝে সমস্যা কেন করবে? সমস্যা বোধ আপনাদের এখানে বোধ হয়, আমার এখানে সমস্যার কথা না তো। যাই হোক, না বোঝাতে বলবেন। আচ্ছা ঠিক আছে, না সমস্যা তো কথা না। না, যা যা বলেন খেয়াল করতে, জাস্ট এক্সাম্পলটা বুঝেন। যে মনে করেন যে ওইটা অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, আপনি আপনার কাস্টমার, সরি আপনার পার্টনার মনে করেন ব্যাংকে উনি ওয়েট প্রপোজাল দিবেন। আচ্ছা, তাহলে উনার যা চিন্তা করেন এই ব্যাংক ওয়েট করতে তো ওনার খরচ কত, কস্টিং কত, যদি বের করতে চান উনি কস্টিং করতে আরম্ভ করবেন। উনি যখন থেকে আরম্ভ উনি প্ল্যানিং আরম্ভ করবেন, যখন থেকে যে আপনার অডিটের প্রপোজাল দিবেন, প্রপোজাল তৈরি করতে তার খরচ আছে, তাই না? প্রপোজাল তৈরি করতে শুরু করে যত খরচ হবে, অর্থাৎ আপ টু কাস্টমার পর্যন্ত, অর্থাৎ ব্যাংকের বোর্ডের কাছে, ম্যানেজমেন্টের কাছে ওই পৌঁছানোর পর্যন্ত যত খরচ হয় সবগুলো খরচকে এই অ্যাসাইনমেন্টে জন্য ধরা উচিত না উচিত না বলেন? ধরা উচিত না? জি স্যার, ধরা উচিত স্যার। ধরা উচিত, জি স্যার, ধরা উচিত। ধরা উচিত। হ্যাঁ, তাহলে মানে কি প্রোডাক্ট কস্ট বলতে কি বুঝছে? এই কনসেপ্টটা এবিসি, বুঝছেন? প্রোডাক্ট কস্ট মানে হলো যে একটা প্রোডাক্টের আউটপুট দিবেন, আমি ডেলিভারেবল যেটা বলি আপনার আউটপুট, এই আউটপুটটা একেবারে প্ল্যানিং থেকে শুরু করে কাস্টমার পর্যন্ত পৌঁছাতে যত খরচ হয় সবগুলোই প্রোডাক্ট কস্ট। তাহলে প্রোডাক্ট কস্ট বাইরে আর কি কস্ট আছে? আর কি কস্ট আছে যেটা যেটা দুই ধরনের কস্ট বলে, একটা বলে আইডল টাইম কস্ট, আরেকটা মনে করেন অর্গানাইজেশন সাস্টেনিং কস্ট। এই দুটো কি ধরনের কস্ট? এই ধরনের কস্ট বলতে যেমন ধরেন ফার্মের কথাই ধরেন, সিএ ফার্মের কথা, যে যে উনি অ্যাসাইনমেন্ট করলেন, ওনার কথা কাজ করতে যাইয়া ধরেন অ্যাসাইনমেন্ট করতে যাইয়া হয়তো কিছু সময় ওনাদের অনেক সময় ওই স্টাফদের নষ্ট হয়। দেখা যায় যে আপনি রিকুইজিশন দিলেন, অন্য তথ্য দিতে পারলো না, আপনারা ওয়েট করলেন, হয়তো তার জন্য সময় নষ্ট হবে। অথবা যে কোনো যখন আপনার ইনফরমেশন তথ্য নাই, তার জন্য সময় নষ্ট হচ্ছে আপনাদের। এই সময় আইডল টাইম, আইডল টাইমে খরচটা, যদি আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস খরচটা কিন্তু প্রোডাক্ট কস্ট আপনি দিতে পারেন না। আইডল টাইম আপনি হয়তো দেখা যায় যে আপনার কারণে কি বলে, মনে করেন এই যারা ওই স্টাফ আসছে, ওই স্টাফ আপনার ফার্মের আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সের কারণে এই কাজটা করতে পারেন না। হ্যাঁ, আইডল থাকার আসছে ওই কারণে মনে করেন তো যে সিস্টেমে কাজ করতেছে, কম্পিউটার সিস্টেমে ক্র্যাশ করছে। তার জন্য আপনি আইডিয়াল ওয়ার্কার স্টাফ ওয়ার্ক আইডিয়াল ছিল। এই আইডিয়াল টাইমের জন্য তাদের আর প্রোডাক্টকে রেসপন্সিবল করতে পারেন না। আপনি কি বলে আপনার সিস্টেমের কারণে, ব্রেকডাউনের কারণে আপনি এই টাইমটা নষ্ট হয়েছে। সিমিলার হতে যদি কস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ টাইপের, যেমন ফার্ম চালাতে হবে, ফার্মের জন্য আছে, রেন্ট আছে, আবার রেন্ট আছে, কিছু আপনার অফিস স্টাফ আছে, তাই না? এই খরচগুলো এইচআর বা অ্যাকাউন্ট বা লিগাল, এই খরচগুলো কিন্তু আপনার সরাসরি কোনো প্রোডাক্টের লিঙ্ক নাই, যার জন্য এই খরচগুলো বলে অর্গানাইজেশন সাস্টেনিং কস্ট। তার মানে চালাইতে হলে এই খরচগুলো আপনাকে দেওয়াই লাগবে। এই দুই ধরনের কস্টকে প্রোডাক্ট কস্টে তারা আনে না। তার মানে তাহলে এখানে আর আপনার ফ্যাক্টরি বলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং, এই টার্মগুলো এখানে থাকবে না। এই টার্ম দুইটা টার্ম অনলি, প্রোডাক্ট কস্ট, একটা আদার কস্ট। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। হ্যাঁ, ক্লিয়ার, ফাইন। তাহলে স্যার বুঝলাম সাস্টেইনিং কস্টটা কোনটা? অর্গানাইজেশন সাস্টেনিং কস্ট যেটা অর্গান টিকে থাকার জন্য, অর্গানাইজেশনটা টিকে থাকার জন্য, চালানোর জন্য যে খরচগুলা আপনার লাগবে। হ্যাঁ, যেটা এক্সাম্পল বললাম না,
যে আপনার মনে করেন ফার্ম চাইতে হবে, ফার্ম চাইতে হলে তার অফিস লাগবে, অফিস লাগবে, তার স্টাফ লাগবে, সাপোর্ট স্টাফ যেটা যারা স্টাফ, হ্যাঁ, এই যে খরচগুলো যারা সরাসরি আপনার ওই অ্যাক্টিভিটিতে ইনভলভ না, ফর এক্সাম্পল ওইটে এই সাপোর্ট স্টাফরা তো ইনভলভ না, তাই না? এই খরচগুলো বলে অর্গানাইজেশন সাস্টেনিং কস্ট। নর্মালি আমি ট্রেডিশনাল কস্ট থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট যারা বলি, নর্মালি ওগুলাই পরে কিন্তু অর্গানাইজেশন সাস্টেনিং কস্টে পড়ে। ক্লিয়ার? স্যার তাহলে এই সাস্টেনিং কস্টটা কি আমার আদার কস্টের ভিতরে পড়বে? বলেন, এই পর্যন্ত কার প্রবলেম আছে? শুনতে পারেন না আমার কথা? স্যার বলছিলাম যে সাস্টেনিং কস্টটা কি তাহলে স্যার আদার কস্টের ভিতরে পড়বে? হ্যাঁ, বললাম তো আদার কস্ট কস্ট বলতে দুইটা বললাম না, আদার কস্ট অনলি কি বলতে এখানে লেখা আছে, অনলি ফর আইডল টাইম এন্ড অর্গান সাস্টেনিং কস্ট বলা আছে এখানে, দেখছেন? বলাই আছে। আদার কস্ট বলতে কি বোঝায় দেখা আছে না? তাহলে স্যার আমাদের যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে সেগুলো স্যার আমাদের আদার কস্টের ভিতরে যাবে। কোনটা কস্ট? অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট স্যার, অ্যাডমিনিস্ট্রেটিভ। হ্যাঁ, নরমালি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট গুলো এই আসে, রাইট? হ্যাঁ, নরমালি। ওকে স্যার। তাহলে স্যার আমরা ইনকাম স্টেটমেন্টে যে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ খরচগুলো লিখি স্যার, তাহলে ওইটা ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? বলেন, আর কথা বলেন নাকি? কথা না, ঠিক আছে? আচ্ছা, আমরা আগে তাহলে সেকেন্ড ডিফারেন্স আমরা বললাম, সেকেন্ড ডিফারেন্স। হ্যাঁ, প্রথম ডিফারেন্স বুঝলাম, সেকেন্ড ডিফারেন্সটা কি? ডিফারেন্স নাম্বার 2। হ্যাঁ, ডিফারেন্স 2 হলো হাউ কস্ট are assigned to products। এটাই দেখেন, কস্ট গুলো প্রোডাক্টে, হ্যাঁ, যেমন এক্সাম্পল আমার প্রোডাক্ট কোনটা? প্রোডাক্ট হলো কি? স্যার চেয়ার টেবিল প্রোডাক্ট, ফাইনাল প্রোডাক্ট, হ্যাঁ, যারা আমি কস্টিং করবো আমরা, মনে করি চেয়ার আছে, ফার্নিচার ইন্ডাস্ট্রি, টেবিল আছে বা সোফা আছে, এই ধরনের, হ্যাঁ, সোফা আছে, বেড আছে, এই ধরনের। তাহলে একটা ফ্যাক্টরিতে চেয়ার, টেবিল, বেড, সোফা হচ্ছে, হ্যাঁ। এখন আমরা দেখেন, খেয়াল করেন, প্রোডাক্ট কস্ট গুলো আমরা আইডেন্টিফাই করে ফেললাম, যে কস্ট গুলো প্রোডাক্ট, তার মানে প্রোডাক্ট কস্ট গুলো আমরা আইডেন্টিফাই করে ফেলছি আমরা। কেন প্রোডাক্ট আইডেন্টিফাই সহজের কারণে আমি বলছিলাম যে এখানে আদার কস্ট, অর্গানাইজেশন সাস্টেনিং কস্ট গুলো লিমিটেড, হ্যাঁ, পুরো আইডেন্টিফাই সম্ভব লিমিটেড। তাই ম্যাক্সিমাম কস্ট চলে যায় প্রোডাক্ট কস্ট হিসাবে, কস্ট অফ দেয়ার চার্জ হয়ে যাবে। চার্জ গুলো কিভাবে হবে? চার্জ গুলো 2 স্টেপ মেথডে, অর্থাৎ অ্যাক্টিভিটি আইডেন্টিফাই করা লাগবে, অ্যাক্টিভিটি করা লাগবে, অ্যাক্টিভিটি অনুযায়ী অ্যাক্টিভিটি কস্ট পুল, দেখেন অ্যাক্টিভিটি কস্ট পুলে কস্ট গুলো আপনাকে, যার প্রোডাক্ট কস্ট মনে করেন ম্যাটেরিয়ালস, দেখেন যেগুলো আমরা দেখছি, আমরা কি বলে অল ম্যাটেরিয়াল, হ্যাঁ, ম্যাটেরিয়ালস, লেবার, হ্যাঁ, আর কস্ট পুল আর কস্ট ড্রাইভ এর মধ্যে কি পার্থক্য আছে স্যার? হ্যাঁ, পার্থক্য আছে। দেখেন, হ্যাঁ, দেখেন যত কস্ট আসছে, হ্যাঁ, আপনি যা দেখছেন, মনে করেন ইলেকট্রিসিটি,
এই ধরনের কস্ট আছে, হ্যাঁ। আর কস্ট গুলোকে ইন্ডিভিজুয়াল কস্ট আছে, ইন্ডিভিজুয়াল কস্ট গুলোকে আমরা করবো এখানে কিন্তু খেয়াল করে দেখেন যে আমাদের যে কি বলে আমাদের যে ট্রেডিশনাল কস্টিং এর যে অ্যাপরশনমেন্ট ছিল 3 and 4 যেটা বলছেন লিমিটেড ছিল 3 and 4 বলেছিল কোথায় This is absorption costing is 3 and 4. এই যে 3 and 4 absorption 3 and 4 apportionment এগুলা বলছিলাম মেজর লিমিটেশন বলছিলাম, আর 5 এও মেজর। এই 3 and 4 এগুলো এই 5 তিনটাই কিন্তু এখানে অ্যাবসেন্ট, তিনটা এখানে, তার মানে অ্যাপরশনমেন্ট বলে অ্যাবজর্পশন এখানে নাই। তার মানে এর অ্যালোকেশন যেগুলো আছে আমরা বলছিলাম অ্যাপরশনমেন্ট আর কি অ্যাপরশন মানে শেয়ার করা, তাই না? শেয়ার করা অন দ্য সুইটাল বেসিসে। আর অ্যালোকেশন দেয় নো শেয়ারিং, দেয় নো শেয়ারিং, পুরোটা চার্জ হয়ে যায়। আর অ্যাবজর্পশনও এটা হলো রেট বেসিসে অ্যাবজর্ব করা, রেট বের করে, তাই না? এই বলছে। তাহলে এখানে কিন্তু খেয়াল করে দেখেন এই এবিসি কস্টিং অ্যাক্টিভিটি অনুযায়ী করা যেতে করা হবে, এখানে কিন্তু কোনো অ্যাপরশনমেন্ট নাই, 3 and 4 এগুলো কিছু নাই, নো অ্যাপরশনমেন্ট, তার মানে কোনো শেয়ারিং নাই, নাম্বার 1। এর অ্যাবজর্পশন 5 ও নাই, 5 নাই পরে দেখবো আমরা কিভাবে নাই 5টা। আর 3 and 4 তার মানে দেন এখানে যে আমরা কস্টগুলো আগে অ্যাপরশন করতাম, অ্যাপরশন করে ভাগ করতাম, এই অ্যাপরশন এখানে নাই কিন্তু না থেকে করতে হবে কি আপনার অ্যাক্টিভিটি অনুযায়ী অ্যাক্টিভিটি অনুযায়ী অ্যাক্টিভিটি কস্ট পুলে এগুলোকে কস্ট পুলে এগুলোকে সরাসরি চার্জ করে দেওয়া লাগবে। তার মানে জাস্ট ইয়ের মতো ওই অ্যালোকেশনের মতো সরাসরি প্রতিটা কস্ট অ্যাক্টিভিটি অনেকগুলো অ্যাক্টিভিটি কস্ট পুল একটা মানে অর্ডারিং অ্যাক্টিভিটি কস্ট পুল অর্ডারিং, তারপর অর্ডারিং যত অর্ডার করতে যত কস্ট আছে সব কস্ট গুলো এই কস্ট পুল মানে কি অনেকে ধারণা রাখবে অ্যাক্টিভ কস্ট পুল মানে কি, মানে অ্যাক্টিভ কস্ট পুল মানে কাজ যতগুলো আছে অ্যাক্টিভিটি মানে সিঙ্গেল কাজগুলোকে আমরা যেমন ছোট ছোট জার্নালকে আমরা সিমিলার টাইপ অফ জার্নালকে কি করি আমরা বলেন দেখি, একই টাইপের সিমিলার জার্নাল একই ধরনের একই টাইপের জার্নাল কি করি আমরা গ্রুপিং করি স্যার লেজার করি ভেরি গুড লেজার করি, রাইট, লেজার করি। সিমিলার ওয়েতে এখানে অ্যাক্টিভিটি অনেকগুলো ছোট ছোট অ্যাক্টিভিটি এক্সাম্পল মনে করেন অর্ডারিং কস্ট, আপনি ম্যাটেরিয়াল অর্ডার করবেন, হ্যাঁ ম্যাটেরিয়াল অর্ডার করতে যা চিন্তা করেন রিয়েল লাইফে কি কি কাজ করা লাগবে, আপনি মনে ম্যাটেরিয়াল অর্ডারের জন্য আপনার মনে করেন কোটেশন রেডি করা লাগবে, হ্যাঁ একটু রেডি করলেন, তারপর কোটেশনটা কল করার পরে তারা কথা বলে আপনি কল করলেন, কল করার পরে আপনি আপনার দেখেন কি বলে এই যাচাই করলেন, যাচাই করার পরে আপনার একজন সেট করলেন, সেট করার পরে তাকে আপনি ওয়ার্ক অর্ডার দিলেন। এই যে কাজগুলো খেয়াল করে দেখেন, আমি কাজগুলো বললাম সবগুলো কাজগুলো কি অর্ডার করার সাথে লিঙ্ক না? হ্যাঁ এক্সাম্পল মনে করেন প্রিপেয়ারিং কোটেশন, হ্যাঁ প্রথমে আমি প্রিপেয়ারিং করে then selecting
লক্ষ্য করে দেন, এটা আরো অনেকগুলো হতে পারে, আমি এক্সাম্পল দিলাম। হ্যাঁ, একটা মনে করেন ম্যাটেরিয়াল অর্ডার করবেন। অর্ডার করার ক্ষেত্রে কি কি কাজ আছে? অল অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিগুলোকে লিংক উইথ দ্য ম্যাটেরিয়াল অর্ডারের সাথে লিংক আছে না লিংক নাই? লিঙ্ক স্যার। লিংক। দিজ আর ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি। প্রতিটা অ্যাক্টিভিটির জন্য খরচ আছে না নাই বলেন? আচ্ছা স্যার। খরচ আছে। মনে করেন এটা খরচ, মনে করেন এটা এত টাকা হইলো, এটা খরচ 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 এত টাকা হইলো। এই যে আমি ধরলাম একদম, হ্যাঁ, মানে এটা খরচ এত টাকা হয়েছে, ঠিক আছে? প্রতিটা অ্যাক্টিভিটি আইডেন্টিফাই করা সম্ভব না সম্ভব না? সম্ভব। সম্ভব স্যার। সম্ভব স্যার। প্রতিটা অ্যাক্টিভিটির খরচগুলো আইডেন্টিফাই করা সম্ভব, ঠিক আছে? তাহলে এই যে খরচগুলো হইলো, দেখেন এই খরচ কি কারণের জন্য? 30-80 টাকা খরচ কি কারণে হইলো? শুধু ম্যাটেরিয়াল অর্ডারে অর্ডার করার জন্য, রাইট? হ্যাঁ, তাহলে আমরা এই কস্ট গুলোকে একটা গ্রুপ করতে পারি যে অর্ডারিং কস্ট হিসাবে। জি স্যার। গ্রুপ করা যায় এই কস্ট গুলোকে লেজারের মতো যদি এটা আমরা বলি অর্ডারিং কস্ট বা ম্যাটেরিয়াল অর্ডারিং কস্ট, বলা যায় না? বলা যায় না? জয় স্যার। যায় স্যার। যায় লেজারের মতো। তাহলে এটার কল বলে অ্যাক্টিভিটি বলে এটা, হ্যাঁ। আর এটাকে বলে অ্যাক্টিভিটি কস্ট। মানে সিমেন্ট টাইপের অ্যাক্টিভিটিকে গ্রুপে, লেজারের মতো গ্রুপে ভাগ করাকে বলে অ্যাক্টিভিটি কস্ট। ক্লিয়ার? ধারণা ক্লিয়ার? জি স্যার। খেয়াল করে দেখেন, এখানে যে অ্যাক্টিভিটি কস্ট গুলোকে আমরা যখন অ্যাক্টিভিটি কস্ট নিয়ে আসলাম, এখানে কোনো অ্যাপোর্শন হয়েছে না অ্যালোকেশন? কি হয়েছে? অ্যাপোর্শন হয়েছে না অ্যালোকেশন হয়েছে? স্যার অ্যাপোর্শন হয়নি, অ্যালোকেশন জাস্ট হচ্ছে এখানে রিয়া করা হয়েছে হ্যাঁ? স্যার। অ্যালোকেশন হয়েছে না অ্যাপোর্শন হয়েছে? চলেন দেখি। হ্যাঁ, অ্যালোকেশন হয়েছে না, সব কস্ট ডিরেক্ট আমরা নিচ্ছি। এখানে স্যার হ্যাঁ, সিমিলার অ্যালোকেশন অ্যাপোর্শন এটা। জি স্যার। অ্যালোকেশন স্যার ডিরেক্ট সকল কস্ট স্যার আমরা একসাথে নিয়ে নিচ্ছি। এটাকে যদি আমরা ট্রেডিশনাল অ্যাবজর্ব কস্টিং দিয়ে কম্পেয়ার করি, হ্যাঁ, কম্পেয়ার করি বলি, তাহলে এটাকে যদি ট্রেডিশনাল অ্যাবজর্ব কস্টিং অনুযায়ী এই যে নিয়ে আসলাম, অ্যাপোর্শনমেন্ট না অ্যালোকেশন, কি এটা? প্রশ্ন বুঝছেন? প্রশ্নটা অ্যাপোর্শনমেন্ট স্যার। বলেন, আপনি বলেন। দিস ইজ অ্যালোকেশন, নট অ্যাপোর্শনমেন্ট। অ্যাপোর্শনমেন্ট মানে হলো শেয়ার করা, ওটা কস্টকে ওটা বেসিস অনুযায়ী ভাগ করে দেওয়া। এখানে কোন কস্টে ভাগ করছি আমরা? না স্যার। আপনি একটু আগে বললাম 3-4 লাগবে না, তারপরে বলেন অ্যাপোর্শনমেন্ট। তাহলে একটু 2 মিনিট 5 মিনিট আগে বললাম উল্টা বললেন, তো পরীক্ষা হলে কেমন পারবেন আপনি করতে? আসসালামু আলাইকুম স্যার। সালিম সাহেব নাকি? হ্যাঁ আলিম ভাই। হ্যাঁ, ঠিক আছে স্যার। একটু দেখে যাই, আসসালামু আলাইকুম। একটু ওই এক সেকশনে আসছিলাম, দেখা যায় না, বাসায় আছি। থ্যাংক ইউ। বিথি, আমাদের তাজরিন, তারপরে এই যে আরশিয়া। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সাইদ স্যারকে পেয়েছি, এর চেয়ে বড় কিছু আছে? মাই ডিয়ার বোনেরা, না কথা স্যার, বলতে হবে। একদম সুন্দর। দেখেন না আমি যে 1 মিনিট মনে জি স্যার, আমাদের সাইদ স্যারের ক্লাস বেশি বেশি দিবেন স্যার। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দিচ্ছেন এবং ওই আপনারা দেখেন এখনই বুঝাচ্ছেন, ওইটা একটু মাথায় রাখবেন। তাহলে কি হলো, ইউ ক্যারি দ্য কনসিকুয়েন্স আনসার এন্ড বি নোন অল দ্য ম্যাটার্স। তো এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে আমাদের শ্রদ্ধেয় সাইদ স্যার অত্যন্ত আমাদের সম্মানীয় এবং পটেনশিয়াল রিসোর্স অফ দ্য ইনস্টিটিউট, বুঝছেন? আর যে জায়গায় আছেন আমাদের সাইদ স্যার আমাদের জন্য অনেক হেল্পফুল এবং আমাদের অভিভাবক সম, তবুও দেখেন কন্ট্রিবিউশন রাখতেছেন। অ্যাকচুয়ালি শিক্ষাবর্তী মানুষ। আর বলছি না প্রথম দিন একটু জাস্ট ক্যারি দ্য আইডেন্টিফিকেশন অফ লার্নিং। আমাদের শ্রদ্ধেয় সাইদ স্যার আমাদের 10টা চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এর ভিতরে সর্বোচ্চ আপনার ডিগ্রিধারী বাইরে দেশের আমাদের শ্রদ্ধেয় সাইদ স্যার। এজন্য আপনারা প্র্যাকটিক্যাল হলে বুঝতেন। আর যেখানে আছেন আমাদের গর্ব, আমাদের প্রফেশনের একজন ইডি হিসাবে আপনার ফিনান্সিয়াল রিপোর্ট যে এফআরসি, সেটা 1 নম্বর ইয়েতে। তো এই চাকরি বাকরি সেরে
এই শুক্রবারে আরামটা আপনার বাদ রেখে আমাদের কন্ট্রিবিউশন এটা তো একটু ভালো করে। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব যে স্যার যেভাবে চান, যত ক্লাস চান, আমাদের কোনো অসুবিধা নেই। আর এখানে আই অলসো কি বলে বি ক্লাসেস আর স্যার the students are very sincere and also punctual. Even we'll try to cover and help you. আমাদের বিথি আছে, আমাদের মাহিম আছে, তৌফিক আছে, তাজরিন আছে, এরা খুব ভালো। আমি মাঝে মধ্যে আসি, তো এই জন্য অসুবিধা হবে না স্যার। এরা আপনার ছোট ভাই বোন, আপনার নিজের আপন ফ্যামিলি, কাজে নো প্রবলেম। আর এমনি দেখে গেলাম, ভালো লাগলো। আমি মূলত সাইদ স্যারের ক্লাস, তো এই জন্য ঢুকলাম। বড় মানুষ, একটু মাঝে মধ্যে না দেখা না দিলে হয়তো ভাববেন যাই আলিফ সাহেব কি চালাচ্ছে বা ওনারা কি করতেছেন। আমাদের অথরিটি তো এফআরসি, এই জন্য আপনারা দেখেন আমাদের কর্তৃপক্ষকে সামনে পেয়ে গেছেন। বাংলাদেশের যত ফিনান্সিয়াল স্টেটমেন্ট এগুলো সব সাইদ স্যারের আন্ডারে। একটা চিঠি যদি গেছে একদম শেষ, ইনকোয়ারি ল অ্যান্ড এনফোর্সমেন্ট স্যারের ইয়াতে চলো। ভালো থাকি, দোয়া থাকলো, সবাই ভালো থাকি। আর সুন্দর সেশন অফকোর্স। একটু আমাদের বোনেরা যারা আছি, আমাদের আরিশা, বিথি তো অত্যন্ত মুখরা, আর অন্যান্য যারা তাসলিমা, সবাই কথা বিদায় আছি, বিদায় নিলাম। ভালো জাহিদ, আর কথা হবে। হ্যাঁ, ভালো আছি স্যার ভালো আলহামদুলিল্লাহ। থাকবেন স্যার। দোয়া থাকলো। আর আমাদের অভিভাবক এখানে আছে, আপনার সব হয়ে যাবে। মাথাটা ঠান্ডা রেখে একটু বুঝে নেবেন, আর না বুঝলে স্যারকে বলবেন, কাজে অসুবিধা নাই। স্যার দোয়া থাকলো। Okay. আসসালামু Thank you. Thank you. আসসালামু আলাইকুম স্যার। দেখেন এক্সাম্পল দেখেন আপনারা, আমি যে অ্যাক্টিভিটি গুলো বললাম, একটা অর্ডার করা যে অ্যাক্টিভিটি গুলো সিম্পল অ্যাক্টিভিটি, প্রত্যেক আমরা আইডেন্টিফাই করলাম, ঠিক আছে। করার পরে দেন অ্যাক্টিভিটি যেটা আমি বলছিলাম, জাস্ট জার্নালের মতো, জার্নাল সিমেন্ট টাইপের জার্নাল, হ্যাঁ, সিমেন্ট টাইপের জার্নালকে আমরা কি করে এক জায়গায় নিয়ে আসে লেজার করে গ্রুপিং করে, তাই না। সিমিলার ওয়েতে দেখেন, খেয়াল করেন, অর্ডারে যতগুলো খরচ আছে অর্ডার করতে যাই, সব খরচগুলো যোগ করলাম, এক জায়গায় নিয়ে আসলাম, নিয়ে যেটা আমরা আইডেন্টিফাই করলাম গ্রুপিংটা বলে যে অ্যাক্টিভিটি কস্ট পড়বে, এটাই হলো অ্যাক্টিভিটি কস্ট পুল, ঠিক আছে। এটাকে বলে আমরা অ্যাক্টিভিটি কস্ট পুল। সিমেন্ট টাইপের অ্যাক্টিভিটিকে এক জায়গায় জড়ো করাকে বলে অ্যাক্টিভিটি কস্ট পুল, জাস্ট লেজারের মতো, হ্যাঁ। তাহলে এখানে কিন্তু আমরা খেয়াল করে দেখেন, কোনো কস্টকে কিন্তু শেয়ারিং করি নাই, কিন্তু এই যে কস্টটা 78 টাকা পুরোটাকে দেখে নিয়ে আসছি, আমরা 45 পুরোটা নিয়ে আসছি, তাই না। তার মানে কোনো কস্টকে আমরা শেয়ার করি নাই, যেটা আমরা অ্যাবজর্ব করছিলাম, যেটা আপনার স্টেপ 3 করছিলাম, না করে সরাসরি অ্যাড করে দিচ্ছি। তার মানে অনেকটা অ্যালোকেশনের মতো, নট অ্যাপরশনমেন্ট। তারপরে এখন যদি না বুঝেন এমসিকিউ পারবেন কি করে আপনারা, বুঝতে পারছি অনেকটা অ্যালোকেশনের মতো। ক্লিয়ার, বুঝতে পারবেন? বারবার বললাম অ্যাপরশনমেন্টের লিমিটেশন আছে, অ্যাপরশনমেন্ট বেসিসগুলো নিয়ে আপনার আছে, ডিবেট আছে, এই কারণে কিন্তু এবিসি ডেভেলপ করছে। তাহলে এই যে বললাম অর্ডারিং কস্ট, অ্যাক্টিভিটি কস্ট পুল, সিমিলার টাইপ অ্যাক্টিভিটিকে আমরা জড়ো করলাম এক জায়গায়, অ্যাক্টিভিটি কস্ট পুল বলে, এটাকে বলে অ্যাক্টিভিটি কস্ট পুল। এখন বলেন এই দুটো টার্ম ক্লিয়ার কিনা, অ্যাক্টিভিটি কস্ট পুল ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আচ্ছা, খেয়াল করে দেখেন, তাহলে অ্যাক্টিভিটি কস্ট পুল অনুযায়ী যত ধরনের কস্ট আছে সবগুলো কস্টকে, মনে করেন ম্যাটেরিয়াল হ্যান্ডলিং একটা অ্যাক্টিভিটি কস্ট পুল করলাম, হ্যান্ডলিং, মেশিন মেইনটেনেন্স, হ্যাঁ, মেশিন মেইনটেনেন্স, এই খরচগুলো দেখেন সবগুলো কিন্তু একটা গ্রুপ অফ অ্যাক্টিভিটিস। অর্ডারিং কস্ট, অর্ডার টাইপের সব কস্ট আসবে, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং করতে যত ধরনের খরচ আসে সব যোগ করে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং আসবে, মেশিন মেইনটেনেন্স করতে যত ধরনের খরচ সবগুলো করে হ্যান্ডেল আসবে। সবগুলো যে এক্সাম্পল দিলাম, অ্যাক্টিভিটি কস্ট পুল গুলো এক্সাম্পল দিলাম, এইগুলো এক্সাম্পল অনেক নামগুলো দেখেন, নামগুলো দেখে বোঝা যায় এটা অ্যাক্টিভিটির সাথে লিঙ্ক আছে না, কাজের সাথে লিঙ্ক আছে না, কাজের ধরনের সাথে লিঙ্ক আছে না, আছে না নাই? আছে। জি স্যার। তার মানে অ্যাক্টিভিটি কস্ট পুল করবো অন দ্য বেসিস অফ কাজের প্যাটার্ন অনুযায়ী, কাজের ধরন অনুযায়ী, হ্যাঁ। একই টাইপের একটা কাজের কস্টগুলো মানে অ্যাক্টিভিটি কস্টগুলো মানে যোগ করে আমরা মানে অ্যালোকেশন করা, যোগ করে আমরা
অ্যাক্টিভিটি কস্ট পুলে নিয়ে আসবো। এই এই স্টেপ এটা ক্লিয়ার, স্টেপগুলো ক্লিয়ার? ক্লিয়ার স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন বলেন। এই যে আমরা অ্যাক্টিভিটি কস্ট পুলের জন্য যে এটাকে কি বলবো, মানে আমরা যে আলাদা আলাদা সেগমেন্ট করছি, এই সেগমেন্ট গুলো স্যার এটা কি কোন নির্দিষ্ট সেগমেন্ট করা, মানে কোনো নির্দিষ্ট গাইডলাইন আছে যে এই কয়েকটার ভিতরেই করতে হবে বা এটার জন্য এই সেগমেন্টই হবে? নো, এই ধরনের কোনো ইয়া নাই। এটা ডিপেন্ডিং অন দা আপনার টাইপ, অর্গানাইজেশন টাইপের উপরে, কাজের উপরে। মনে করেন আপনি তৈরি করেন চেয়ার তৈরি করে যে অ্যাক্টিভিটি গুলো, তার সাথে অডিট ফার্মের সিএ ফার্মের অডিট করা অ্যাক্টিভিটি সেম হবে, সেম আলাদা হবে? আলাদা হবে স্যার, ডেফিনেটলি আলাদা হবে। আলাদা হবে, সেই অনুযায়ী আপনি অ্যাক্টিভিটি বানাবেন, অ্যাক্টিভ কস্ট পুল বানাবেন। ওকে স্যার। ওই ওয়েট ফার্ম ওয়েট চিন্তা করেন, ওয়েট ফার্ম ওয়েট কাজ করতে কি কি কাজ করা লাগে, ওই কাজগুলো তো অ্যাক্টিভিটি, সেই অনুযায়ী আমাদের গ্রুপিং করবেন। আর চেয়ার বানান যে ধরনের কাজগুলো করা লাগে সেই কাজ অনুযায়ী আপনি গ্রুপিং বানাবেন। তার মানে এটা 100% রুল নাই। এটা রুলটা হলো যে যেটা আউটপুট আপনার, সেই আউটপুটের নেচার অনুযায়ী আপনার কাজগুলো আইডেন্টিফাই করবেন, এই কাজ অনুযায়ী আপনি গ্রুপিং করবেন, কস্ট পুল বানাবেন। মোট কথা স্যার অ্যাক্টিভিটি কস্ট পুল আমার সেট হবে। হ্যাঁ রাইট ক্লিয়ার? এটা জি স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার, ফাইন। তাহলে এখানে কিন্তু খেয়াল করেন পুরো অ্যাপ্রক্সিমেন্ট করার কিছু নাই, কিন্তু পুরো অ্যাপ্রক্সিমেন্ট নাই কোনো, তাই না? তাহলে নিয়ে আসলাম অ্যাক্টিভিটি কস্ট পুল। যদি আমি আইডেন্টিফাই করে ফেলি অর্গানাইজেশন এগুলো এই পুরো কাজগুলোর, অনেকগুলো একটা কস্ট পুল হবে অ্যাক্টিভ অনুযায়ী। হওয়ার পরে খেয়াল করে দেখেন, আমি যদি কোম্পানি আউটপুট চেয়ার আছে, তাই না? চেয়ার, টেবিল, মনে করেন সোফা, বেড আছে, তাই না? ফাইন। এখন আমি অ্যাক্টিভিটি কস্ট পুল অ্যাক্টিভিটি গুলো আমি এই মনে করেন অ্যাক্টিভিটি কস্ট কয়টা আছে আমি আইডেন্টিফাই করলাম। এখানে আছে মনে করেন 400 পাইলাম আমি, এখানে 500 পাইলাম, এখানে 600 পাইলাম। এবারে অ্যাক্টিভিটি কস্ট গুলোকে অনেকগুলো অ্যাক্টিভিটি কস্ট গুলো পেলাম, আমি এবার খরচগুলো কস্ট দেন অ্যাক্টিভিটিকে কস্ট গুলো নিয়ে আসলাম, গ্রুপিং করলাম, করে করে মনে করেন 8-10টা আমি পেলাম, অ্যাক্টিভিটি কস্ট ফুল পেলাম। এটা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। হ্যাঁ, আমরা কাজটা করবো কি? এটি হলো স্টেপ 1 বাই 2 স্টেপ আছে, এই জন্য কাজ হলো স্টেপ 2 তে এসে করতে হবে কি, অ্যাক্টিভিটি কস্ট পুলের কস্টগুলোকে আমাদের প্রোডাক্টে কস্ট অবজেক্টের মধ্যে আমাদের দিয়ে দেওয়া লাগবে, ভাগ করে দেওয়া লাগবে। এখানে কিন্তু আসবে ভাগের প্রশ্ন আসলো, ভাগ না অ্যাপরশনমেন্ট না, এখানে জাস্ট অ্যাবজর্পশনের মতো, একটা অ্যাবজর্পশনের মতো, যেটা লাস্ট স্টেপ 5 এ করছিলাম টেরিটরি কস্টিং এ, ওই টাইপের আপনি করা পুরো কস্টটাকে। এখানে কিন্তু আন্ডার ওভার নাই, এটা অ্যাকচুয়ালটাই করা লাগবে। হ্যাঁ, অ্যাকচুয়াল যা আসছে সেই কস্টটা পুরোটাকেই আপনার চেয়ারে, টেবিল, সোফা, বেডে কি দেওয়া লাগবে, দেবো কি হবে? দেখেন, দেয়ার নিয়ম হইল অ্যাক্টিভিটি মেজার বা কস্ট ড্রাইভ আইডেন্টিফাই করা লাগবে। এটা বলে এই মাঝখানে একটা স্টেপ আছে, হ্যাঁ, এখান থেকে সেখানে যাওয়া লাগবে। এই স্টেপটা কি? এই মাঝের স্টেপটা হলো এখানে আমরা অ্যাক্টিভিটি মেজার বা কস্ট ড্রাইভার, এটা কস্ট ড্রাইভ বলে, অ্যাক্টিভিটি মেজার, হ্যাঁ, পাবলিক কস্ট ড্রাইভার। অ্যাক্টিভিটি মেজার বা কস্ট ড্রাইভার দ্বারা এই কস্টগুলোকে কস্ট অবজেক্টে আপনার চার্জ করে দেওয়া লাগবে। জিনিসটা কি? অ্যাক্টিভিটি কস্ট মেজার কস্ট ড্রাইভার অনেকটা আমাদের কস্টিং এর স্টেপ 5 এ যে অ্যাবজর্ব করছিলাম, যেটা বলছিলাম বেসিস বলছিলাম না, মনে আছে? অ্যাবজর্ব স্টেপ 5 এ যা আমরা চেয়ার টেবিলে যে অ্যাবজর্ব করছিলাম অন সাম বেসিসে, মনে আছে না? হ্যাঁ জি স্যার, অন সুইটেবল বেসিসে মনে আছে? যেমন আমরা বেশি আমরা বলছিলাম ডাইরেক্ট লেবার আওয়ার, মেশিন আওয়ার, তারপরে কস্ট ইউনিট বেসিস হতে পারে, তারপরে কস্ট অফ ম্যাটেরিয়াল কনজিউম হতে পারে, হ্যাঁ, প্রাইম কস্ট বেসিস হতে পারে, পার্সেন্ট প্রাইম কস্ট বেসিস হতে পারে। এই বলছিলাম না কয়েকটা ড্রাইভার বলছিলাম না, কস্ট ড্রাইভার বা বেসিস বলছিলাম না, মনে আছে? জি স্যার। আমরা তো খেয়াল করেন ওখানে করছিলাম কি, খেয়াল করে দেখেন ফ্যাক্টরি পুরোটার জন্য একটা বেসিস আইডেন্টিফাই করে ভাগ করে দিয়েছিলাম, অ্যাবজর্ব করে দিয়েছিলাম। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখেন
ওই অ্যাক্টিভিটি মেজার বা কস্ট ড্রাইভারটা হলো অনেকটা অ্যাবজর্পশন কস্টিং এর বেসিসের মতো, হ্যাঁ বেসিসের মতো, অর্থাৎ বেসিসের মতো। এখন জিনিসটা হলো পার্থক্য কোথায়? পার্থক্য খেয়াল করে দেখেন, অ্যাবজর্ব কস্টে আমরা অনলি ফ্যাক্টরি ওভারকে পুরোটাই কিন্তু একটাই বের করছিলাম, অনলি সিঙ্গেল বের করছিলাম, বের করে রেট দ্বারা ভাগ করে দিয়েছিলাম। জি স্যার। আর ওই বেসিস আর বেসিসটা ছিল এখানে কিন্তু খেয়াল করেন একটা রেট হবে না, একটা প্রতিটা অ্যাক্টিভিটি কস্টগুলোর জন্য যেহেতু সেপারেট নেচার, যে অর্ডারিং কস্ট যে নেচার, মেশিন হ্যান্ডলিং কস্টের নেচার সেম না স্যার, ডিফারেন্ট স্যার। মেশিন মেইনটেন্স কস্ট নেচার সেম না স্যার। না, যেহেতু একটা নেচার সেম না, তাই সিঙ্গেল ড্রাইভার দ্বারা বা কস্ট ড্রাইভার বা অ্যাক্টিভিটি মেজার দ্বারা ভাগ করা যাবে না। কি করতে হবে তাহলে? কি করতে হবে? প্রত্যেককে আলাদা কস্ট ড্রাইভার দ্বারা ভাগ করতে হবে। ইন্ডিভিজুয়াল ড্রাইভার দিতে হবে। প্রতিটা কস্টগুলোর জন্য আপনার সেপারেট কস্ট ড্রাইভার লাগবে, প্রত্যেকটার জন্য। যে অর্ডারিং কস্ট সেপারেট কস্ট ড্রাইভার, যে ন্যাচারাল সেপারেট, ম্যাটেরিয়াল সেপারেট। তাহলে এর প্র্যাকটিক্যালি এগুলো মোড, প্রতিটা কস্টগুলোর জন্য মোড মাথা রাখেন, থিওরিটিক্যাল জন্য প্রতিটা কস্ট ড্রাইভারের জন্য মোর দেন ওয়ান কস্ট ড্রাইভার, প্রতিটা অ্যাক্টিভিটি কস্টগুলোর জন্য, প্রত্যেকটা অ্যাক্টিভিটি কস্ট কোন তার জন্য মোর দেন ওয়ান কস্ট ড্রাইভার থাকতে পারে, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর জন্য মোর দেন ওয়ান থাকতে পারে, মেশিন মেইনটেন্যান্স এর জন্য মোর থাকতে পারে। তবে সিম্পলিসিটির জন্য, সহজ করার জন্য প্রতিটা অ্যাক্টিভিটি কস্টগুলোর জন্য একটা করে কস্ট ড্রাইভার আইডেন্টিফাই করে, মাথা রাখবেন একটা করে। তাহলে মাথা রাখবেন ইয়া হলো কন্ডিশন হলো প্রতিটা কস্ট ড্রাইভারের জন্য মিনিমাম ওয়ান, এর মাথায় মিনিমাম ওয়ান কস্ট ড্রাইভার আইডেন্টিফাই করবেন। আপনাদের এক্সামের জন্য একটা বেশি দিবে না, তবে থিওরিটিক্যাল যদি প্রশ্ন আসে কস্ট ড্রাইভার যদি বলে কয়েকটা কস্ট ড্রাইভার যদি লেখেন একটা কস্ট ড্রাইভার, তাহলে কিন্তু অ্যান্সার ভুল হবে। অ্যান্সারটা হবে মিনিমাম ওয়ান কস্ট ড্রাইভার লাগবে প্রতিটা অ্যাক্টিভিটি কস্টগুলোর জন্য। ঠিক আছে, এক্সাম্পল আপনাদের দেই আমি। মনে করেন অর্ডারিং কস্ট, হ্যাঁ অর্ডারিং কস্ট আপনি যদি ভাগ করবেন চেয়ার, টেবিল বা সোফা, বেডের জন্য। হ্যাঁ, আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন চেয়ার অর্ডার করতে, চেয়ার যে তৈরি করতেন, যে ম্যাটেরিয়াল লাগছে তার জন্য কয়বার অর্ডার করা লাগছে, টেবিল যে তৈরি করছেন তার জন্য যে আপনার রিসোর্স লাগছে তাদের কয়বার অর্ডার করা লাগছে, সোফার জন্য কয়বার, বেডের জন্য কয়বার অর্ডার করা লাগছে। তাহলে কি অর্ডারিং কস্টটা নাম্বার অফ অর্ডার দিয়ে ভাগ করলে অ্যালোকেট করা যাবে না যাবে না? যাবে স্যার। করা যাবে, জি যাবে স্যার। না? তার মানে কি এখানে অর্ডারিং কস্টের জন্য আপনার কস্ট ড্রাইভার তাহলে কি হবে? তাহলে কি হবে কস্ট ড্রাইভার? কস্ট ইউনিট, নাম্বার অফ অর্ডার অর্ডার বলার পরে বলতে পারেন না আপনারা, নাম্বার অফ অর্ডার। তারপর নাম্বার অফ অর্ডার যদি আইডেন্টিফাই করেন, হ্যাঁ মনে করেন আপনি আমি অর্ডার আপনি দেখছেন যে খেয়াল করেন এক্সাম্পল দিয়ে, মনে করেন চেয়ারের জন্য পার্টিকুলার পিরিয়ডে টোটাল আপনি মনে করেন 2বার অর্ডার দেওয়া লাগছে, এর জন্য 3বার অর্ডার দেওয়া লাগছে। ঠিক আছে, এটার জন্য 5বার অর্ডার দেওয়া লাগছে, এর জন্য 5বার অর্ডার দেওয়া লাগছে। দেখেন হ্যাঁ, টোটাল কয়বার অর্ডার দেওয়া লাগছে ম্যাটেরিয়াল? 15 বার স্যার। 15 বার। 15 বার, তাই না? টোটাল 15 বার। আচ্ছা আমি একটু বাড়া দিই, 20 বার। ঠিক আছে, 20 বার। খেয়াল করে দেখেন, তাহলে আমরা আইডেন্টিফাই করে ফেললাম। খেয়াল করে দেখেন এটা কি বলে, এখানে কস্ট ড্রাইভার কত আসবে স্যার? অর্ডারিং পার কস্ট ড্রাইভার কত আসছে তাহলে ভাগ করে দেন। 400 কে 400 তে 20 ভাগ দিয়ে কত? করেন 20 টাকা। 20 টাকা করে আসে। জি স্যার। 20 টাকা পার অর্ডার কস্ট ড্রাইভার। তাহলে চেয়ারে কত হবে এটা সম্ভব? 140 টাকা। 140 টাকা। তাহলে এটা হলো 7 × 20 41, এটা 60। ঠিক আছে, এটা 100, 100 তাহলে হইলো
দেন 400 টাকা চেয়ার কত টেবিল কত সব ভাগ হয়ে গেল বুঝলে জি স্যার দিস ইজ অ্যাক্টিভিটি এবিসি কস্ট দেখেন ইন্ডিভিজুয়াল কস্ট ছিল ইন্ডিভিজুয়াল কস্টকে আমরা প্রথমে অ্যাক্টিভিটিতে ভাগ করলাম স্টেপ 1 অ্যাক্টিভিটি ভাগ করলাম ভাগ করে সেটাকে অ্যাক্টিভিটি কস্ট পুলে নিয়ে আসলাম ঠিক আছে নেওয়ার পরে স্টেপ 1 বলে 2 তে আইসা অ্যাক্টিভিটি কস্টগুলোকে অ্যাক্টিভিটি মেজার টার্ম খেয়াল করেন অ্যাক্টিভিটি মেজার বা কস্ট ড্রাইভার বলে অ্যাক্টিভিটি মেজার কস্ট ড্রাইভার দিয়ে ভাগ করলাম ভাগটা একটু রেট বের করলাম রেট বের করে রেট দ্বারা ইন্ডিভিজুয়াল কস্ট অবজেক্টকে আমি চার্জ করে দিলাম স্টেপ 1 দিস এটুক স্টেপ 1 পুষ্পুল পর্যন্ত আর পয়েন্ট টু স্টেপ 2 এটু স্টেপ 2 তারপরে 2 স্টেপ অ্যালোকেশন এটা 2 স্টেপ অ্যালোকেশন মেথড দিস ইজ দ্য এবিসি কস্টিং এর কনসেপ্ট বলেন বুঝছেন কিনা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট বা পরীক্ষা আসবে মাস্ট মাথা রাখবেন হ্যাঁ থিওরি আসতে পারে অঙ্ক আসতে পারে আমি যে কথাগুলো বলতেছি থিওরি কনসেপ্টগুলো এখান থেকে আসতে পারে অঙ্ক আসতে পারে ক্লিয়ার কিনা বলেন স্যার ক্লিয়ার স্যার আচ্ছা আমরা যে সিনাপসিসটা সামান্য দেখি আমরা দেখেন এটা দেয়া আছে গত ক্লাসে দিয়েছিলাম আমরা দেখেন তাই গেল দেখা যায় না জয় স্যার দেখেন অঙ্ক আছে পরে এক্সাম এ দেখেন লজিক যে লজিকগুলো বলছে এই পর্যন্ত সেই লজিকগুলো দেখেন কি বলছে অ্যাক্টিভিটি কস্ট যেটা বললাম হ্যাঁ আর প্রডিউসিং প্রোডাক্ট ক্রিয়েটস ডিমান্ড ফর দ্য অ্যাক্টিভিটিস কস্ট আর অ্যাসাইন্ড টু প্রোডাক্ট অন বেসিস অফ প্রোডাক্টস কনজাম্পশন অ্যাক্টিভিটিস যে লজিকগুলো বললাম আমি তাই না অ্যাক্টিভিটি আউটলাইন কি বলে দেখেন আইডেন্টিফাই এন্ড অর্গানাইজ মেজর অ্যাক্টিভিটি যেটা আমরা করলাম যে আমরা অর্ডার মেজর অ্যাক্টিভিটি আইডেন্টিফাই দিলাম একটা হ্যান্ডলিং এর জন্য কি কাজ করা লাগলো আইডেন্টিফাই করছি আমরা না করি নাই করছে জি স্যার ওই যে যেমন ধর শুধু শুধু আমরা শুধুমাত্র অর্ডারের জন্য অ্যাক্টিভিটি আইডেন্টিফাই করছিলাম আমরা তাই না আচ্ছা আইডেন্টিফাই দেন কি বলছে identify the factors which determine the size of the cost of an activity cost driver আইডেন্টিফাই করলাম হ্যাঁ এন্ড কস্ট গুলোকে যেটা একটি কস্ট পুলের জন্য কস্ট গুলোকে আমরা খেয়াল করে দেখেন অর্ডার যে ড্রাইভার যারা আমি ইয়ে করব the activity cost pool is a ordering cost as a number of order material handling cost number of production run producing production scheduling cost number of production runs dispatching cost number of dispatches these activity cost pool these are তার প্রত্যেকটা cost driver বা cost measure ক্লিয়ার পর্যন্ত ক্লিয়ার স্যার জি স্যার ক্লিয়ার স্যার then আর cost associated with each cost driver into are known as cost pools দেখছেন তার মানে নাম্বার অর্ডার জন্য কস্ট পুল হইছে দেখছেন কস্ট পুল হলো 4 চার্জ দ্য কস্ট অফ ইচ কস্ট পুল যে एग्जांपल আমরা করলাম যে অর্ডারিং কস্ট এর কস্ট পুল এই কস্ট চার্জ করলাম টু প্রোডাক্টস দেখছেন আমরা অর্ডারিং কস্টের একটা কস্ট পুল ছিল এই কস্ট পুলকে প্রোডাক্ট কি ছিল চেয়ার টেবিল সোফা চার্জ করলাম দেখছেন চার্জ করলাম কিভাবে অন দ্য বেসিস অফ দেয়ার ইউজেস অফ অ্যাক্টিভিটি যেমন एग्जांपल বললাম যে ম্যাটেরিয়াল টেবিলের জন্য কয়টা অর্ডার হয়েছে ম্যাটেরিয়াল তারপরে চেয়ারের জন্য কয়টা অর্ডার হয়েছে এটা বলে ইউজেস বলতে এটা বলেছে ইউজেস অফ দ্য অ্যাক্টিভিটি মেজার্ড বাই দ্য নাম্বার অফ অ্যাক্টিভিটিস কস্ট ড্রাইভার এ প্রোডাক্ট জেনারেট দেখছেন ইউজিং এ কস্ট ড্রাইভার রেট দেখছেন এর কস্ট রেট কত বের করছি আমরা কত বের করছিলাম एग्जांपलটায় 20 স্যার 20 টাকা করে স্যার 20 রাইট স্টেপগুলো ক্লিয়ার স্টেপে দেখালাম এখানে থিওরিটিক্যাল ক্লিয়ার হয়েছে জি স্যার তো একটা জিনিস আছে মাথা রাখেন যেটা বইয়ে এখানে বলতে দেখেন এই যেটা for those costs they vary with the production levels in the short term এর সাথে production level এর সাথে লিংক আছে হ্যাঁ
ABC uses volume based cost driver দেন ABC আর absorption costing এর মূল পার্থক্য হলো absorption costing ইউজ ভলিউম বেসড কস্ট ড্রাইভার যেমন ধরেন ম্যাটার নাম্বার ইউনিট ভলিউম বেসড তারপরে ডাইরেক্ট লেবার আওয়ার ভলিউম বেসড হ্যাঁ ডাইরেক্ট লেবার কত ভলিউম হলো তার উপরে মেশিন আওয়ার কত ভলিউম তার উপরে কিন্তু এবিসি কিন্তু ইউজ করে অ্যাক্টিভিটি বেসড কস্ট ড্রাইভার দিস মূল ডিফারেন্স তবে এবিসি কিছু কিছু ক্ষেত্রে শর্ট টার্ম ভেরিয়েবল কস্ট যেটা আছে শর্ট টার্ম কস্ট যেটা আছে এই যে বলবো সেখানে ক্ষেত্রে কিছু ভলিউম বেসড কস্ট ড্রাইভার ইউজ করে হ্যাঁ করে কিছু ক্ষেত্রে শর্ট টার্ম যেটা প্রোডাকশনের সাথে ভেরিয়েবল কস্ট শর্ট টার্ম এটা বলে শর্ট টার্ম ভেরিয়েবল কস্ট বলে যেটা প্রোডাকশন ভলিউমের সাথে লিঙ্ক আছে বুঝছেন ইউজ করে যেমন এক্সাম্পল সেখানে ক্ষেত্রে লেবার বা মেশিন আবার তারা ইউজ করে এক্সাম্পল কস্ট অফ অয়েল দেন কস্ট অফ অয়েল অ্যাজ এ লুব্রিক্যান্ট অন দ্য মেশিনস উড দেয়ার যে মেশিনের যে লুব্রিক্যান্ট ইউজ করে অয়েল ইউজ করে মেশিন কাজে আপনার মোবিল টবিল লাগে তাই না মোবিল টবিল লাগে এই লুব্রিক্যান্ট চালাইছে এই খরচগুলো আপনার ভলিউম বেস কস্ট ড্রাইভার মেশিন রানিং আওয়ার হ্যাঁ মেশিন রানিং আওয়ার উপর বেস করে ভাগ করে দেওয়া হয় সেটাই বলছে শর্ট টার্ম কি ভেরিয়েবল কস্ট আছে এই কস্টগুলোকে আপনি তারা নরমালি মেশিন আওয়ার বা ডাইরেক্ট লেবার আওয়ার এটা দিয়ে ভাগ করে তো প্রায়োরিটি হলো দে ইউজ মেশিন আওয়ার ডাইরেক্ট লেবার আওয়ার ইউজ কম করে প্রথম চেষ্টা করবেন মেশিন আওয়ার দ্বারা ইউজ করতে মেশিন অ্যাভেলেবল না হয় দেন ইউজ ক্লিয়ার শর্ট টার্ম নরমাল কি ভেরিয়েবল কস্ট আছে দ্যাট ভলিউমের সাথে লিংক করা আছে লিংক হয় এটাই হলো তাহলে অ্যাক্টিভিটি দুই জায়গায় এক জায়গায় হলো ওরা ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং কস্ট করে প্রোডাক্ট কস্ট করে এখানে তা করে না এখানে প্রোডাক্ট কস্ট আদার কস্ট প্রথম ডিফারেন্স সেকেন্ড ডিফারেন্স হলো তারা absorption costing use volume based cost ইউজ করে তারা অ্যালোকেশন অ্যাপোর্শন করে তারা ভাগ করে ইউজ করে তারা এই ধরনের অ্যালোকেশন অ্যাপোর্শনমেন্ট কিছু নাই তারা করে কি অ্যাক্টিভিটি বেসড কস্ট ড্রাইভার ইউজ করে অ্যাক্টিভিটি কস্ট পুল বা মেজার তৈরি করে অ্যাক্টিভিটি কস্ট পুলের সাথে অ্যাক্টিভিটি কস্ট ড্রাইভার দ্বারা ভাগ করে রেট বের করে রেট দ্বারা কস্ট গুলোকে অ্যালোকেট করে চার্জ করে ডিফারেন্স ক্লিয়ার একদম বলেন দেখছেন আর কি আমরা এক্সাম্পল করলে আরো ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে দুটো এক্সাম্পল আছে এখানে বড় একটা ছোট একটা বড় আচ্ছা দুটোই করে দেখি আমরা ঠিক আছে এটা একটু বড় কোশ্চেন আছে এটা ছোট কোশ্চেন দুটোই করবো না একটা করবো বলেন স্যার দুটোই করি স্যার প্র্যাকটিস হবে স্যার দুইটাই করি আপনারা কোশ্চেন গুলো মোবাইলে ফটোতে রাখবেন নাম্বারগুলো লাগবে ঠিক আছে যাদের অ্যাভেলেবল আছে হ্যাঁ কোশ্চেন গুলো দেখেন ছবি তুলে রাখেন যার ফিয়ার লাগে সামনে রাখবেন এটা ওয়ানে দেখি প্রথম ছোটটাকে দেখে আমরা দেখেন সাপোজ দ্যাট এক্স লিমিটেড ম্যানুফ্যাকচার্স 4 প্রোডাক্ট 4টা প্রোডাক্ট আউটপুট হলো এটা WXYZ দিস আউটপুট তার মানে আপনাকে WXYZ এর কস্ট বের করা লাগবে ইউনিট কস্ট বের করা লাগবে ঠিক আছে এটা এর কস্ট আউটপুট এন্ড কস্ট ডাটা ফর দ্য পিরিয়ড জাস্ট এন্ডেড আর অ্যাজ ফলোজ এটা পার্টিকুলার পিরিয়ডের কস্ট আপনার দিয়ে আছে দেখেন কিভাবে দিছে আউটপুট বলছে WXYZ এক মিনিট লাগে থাকে হ্যালো দেন একটা প্রোডাক্ট WXYZ আউটপুট খেয়াল করবেন দিস আউটপুট ইউনিট কত ইউনিট প্রোডাকশন করছে দেন আলটিমেট এত ইউনিট প্রোডাকশন হয়েছে আর কিছু তথ্য দিয়েছে ফর ইউজিং ইয়োর
কস্ট ড্রাইভ এন্ড কস্ট পুল। হ্যাঁ, কস্ট ড্রাইভ আর কস্ট পুলের জন্য তথ্য ইনভলভ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, নাম্বার প্রোডাকশন রান দিয়ে দিচ্ছে, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট দিয়ে দিচ্ছে, ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট দিয়ে দিচ্ছে, মেশিন আওয়ার পার ইউনিট দিয়ে দিচ্ছে। এই তথ্য এখান থেকে আপনার কস্ট এবং যার ড্রাইভার বলেন সবগুলো আইডেন্টিফাই করা যাবে। কস্ট কত আছে, ড্রাইভার কত কত আছে, কোনটার ড্রাইভার হবে, সেটা আপনাকে রেশনালিটি বুঝে আপনাকে আইডেন্টিফাই করে নেওয়া লাগবে। হ্যাঁ, এটা কিন্তু বলে দিবে না কোনটা কস্ট ড্রাইভার কি হবে, আর বলে দিবেন আপনাকে। আপনাকে বুঝতে হবে নেচার অফ দ্য অ্যাক্টিভিটি, নেচার কস্ট পুল, সেই অনুযায়ী নেচার অনুযায়ী আপনার কস্ট ড্রাইভার আইডেন্টিফাই করে রেট বের করবেন, রেট দ্বারা ভাগ করবেন। ঠিক আছে, ডাইরেক্ট লেবার কস্ট বলছে, দেখেন ডাইরেক্ট লেবার কস্ট পার আওয়ার 5 টাকা। ওভারহেড কস্ট দেন, যদি ওভারহেড লিখছে এবিসি তারা ওভারটা আমরা ইউজ করে না, তারা যদি লিখছে এখানে। হ্যাঁ, দেখেন শর্ট টার্ম ভেরিয়েবল কত টাকা, সেটা কত টাকা, এক্সপায়ারি সেল করে এত টাকা, মেটাল হ্যান্ডলিং দিয়েছে 800 টাকা। ঠিক আছে, প্রিপেয়ার ইউনিট কস্ট ফর ইচ প্রোডাক্ট ইউজিং কনভেনশনাল কস্টিং এভিডেন্স। এই জন্য তারা ওভারহেড কেন লিখছে, এই কারণে লিখছে। দুটো কনভেনশনাল কস্টিং এন্ড এবিসি কস্টিং দুই অ্যাপ্রোচে করতে বলছে টেকনিকে। কনভেনশনাল কস্ট টেকনিক বলছে, এবিসি তে করতে বলছে। কনভেনশনাল কস্টিং বলতে কি বোঝায়, কি বলছিলাম আমি, কোন কস্টিং টেকনিক বুঝেছে? সেটা অ্যাবজর্পশন কস্টিং। রাইট, হ্যাঁ, অ্যাবজর্ব কস্টিং এই বলে, আমরা কনভেনশনাল বা ট্রেডিশনাল কস্টিং টেকনিককে বলে অ্যাবজর্পশন কস্টিং বলে, বুঝছেন? তাহলে এখানে দুই অ্যাপ্রোচে করতে বলছে সেম অঙ্কটা। দেখেন, তার মানে এই জন্য কিন্তু ফ্যাক্টরি ওয়ার্ড কি বলছে, ওয়ার্ড কথা আমি ইউজ করছি এখানে। তার মানে আপনি যদি কনভেনশনাল কস্টিং করেন, এই অ্যাবজর্ব কস্টিং করেন, তাহলে কস্ট পার ইউনিট কত হয়। আর যদি আপনি এবিসি করেন, তাহলে কস্ট পয়েন্ট কত হয়। অঙ্কটা দুইবার করা লাগবে। এই হলো আপনার রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তা আমরা প্রথমে অঙ্কটা আপনারা তোলেন, কি বলে, যাদের সামনে আছে নিয়েছি অ্যাভেলেবল স্যার। আছে, অ্যাভেলেবল নাই ফটো তুলে রাখেন, লাগবে আমাদের। ফটো সামনে কোশ্চেন না থাকলে কিন্তু বুঝবেন না, সামনে কোশ্চেন নিয়ে করতে হবে। ঠিক আছে, স্যার এই কোশ্চেনটাকে স্যার এক পেজে নেওয়া যায় না স্যার? কোথায় স্যার কোশ্চেনটাকে স্যার এক পেজের ভিতর নেওয়া যায় না, কোশ্চেন আর এক্সাম্পলটা? কোশ্চেন ওয়ার্ডে তো নেওয়া যাবে না, এটা নিয়ে মিলবে না এটা। আচ্ছা 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 স্যার, সমস্যা নেই, আমরা স্ক্রিনশট সমস্যা দিয়ে নেই নিচ্ছি। স্যার। আপনি মোবাইলে ছবি তুলে রাখেন, মোবাইলে অথবা নিয়ে তুলে রাখেন। জি স্যার, নিয়ে কয় পার্ট দেবেন? একবার এটা তুলে রাখেন, এটা করবো আমরা, এটা তুলে রাখেন, এটাও। স্যার স্লাইডটা আর একটু উপর নিচে নামান, আমরা তো তুলতে পারিনি। হ্যাঁ, তুলেন, এটা তুলেন। জি স্যার, ডান। তুলছেন, দুইটা কোশ্চেন তুলছেন, বোধ কোশ্চেন। স্যার আরেকটু নিচে নামান না, আমি মিস করে ফেলছি। হ্যাঁ 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 দেখেন, তুলেন। স্যার ল্যাপটপ তো, এর জন্য একটু সময় লাগতেছে স্ক্রিনশট নিতে। নেন নেন নেন, সমস্যা নেই। হ্যাঁ স্যার, ফাইন, ঠিক আছে, দ্রুত। এখন আসেন আমরা প্রথম আপনার অঙ্কটা করে তারপর একটু বড়টা করবো আমরা। ঠিক আছে, আসেন।
আসেন প্রথমে আসেন আমরা যেটা আমাদের কস্ট অবজেক্ট ওয়াইজ বের করা লাগবে। কস্ট অবজেক্ট গুলো প্রথম অবজেক্ট ওয়াইজ প্রথম লিখে নিই আমরা, ঠিক আছে? আমরা অবজেক্ট হলো কি কস্ট অবজেক্ট, আমাদের প্রোডাক্ট অবজেক্টটা কি ডব্লিউ, প্রোডাক্ট লেখেন ডব্লিউ এক্স ওয়াই জেড, তাই তো? চারটা ওয়াই এন্ড জেড, চারটা। তো যে কস্ট গুলো আছে সরাসরি যে ডাইরেক্ট লেবার, আর প্রথমে কনভেনশনাল কস্টিং করি, হ্যাঁ, কস্টিং বা যেটা আমরা বলি অ্যাবজর্পশন। আচ্ছা, ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্রথমে যে কাজটা করা লাগবে দেখাল যে ম্যাটেরিয়াল লেভেল সমস্যা নাই, সমস্যা হলো যে ওভারহেডকে নিয়ে। ওভারহেড খেয়াল করেন, এখানে ওভারহেড করা দেওয়া ছিল, ওভারহেড করা দেওয়া ছিল, হ্যাঁ, কি আপনার বুঝলেন না কোশ্চেনটা? আপনি কোথায় বলেন, চুপ হয়ে গেলেন কেন? যে 300 এই যে ওভারহেড কত দেওয়া আছে না, এই যে 800 টাকা, তো বলতে পারেন না কেন? কোশ্চেন দেখে বলতে পারেন না আপনারা? স্যার প্রশ্নটা বের করতেছিলাম, আসলে অন্য ফোল্ডারে ছিল তো। 800 টাকা ওভারহেড বলা আছে, দেখেন। প্রথমে যে কাজটা করেন ওভারহেডের, যেহেতু আমরা রেট বের করে নেওয়া লাগবে, হ্যাঁ, WX আমি জানি ওভারহেড অ্যাবজর্ব করা লাগবে, ওভারহেড করে দিয়ে আসতে অ্যাবজর্ব করা লাগবে। অ্যাবজর্পশনের প্রথমে কি হলো, পুরো ওভারহেড আমরা বলছিলাম যে ওভারহেড একটা রেট বের করা লাগবে, এটা একটা রেট, অনলি ওয়ান রেট। তাহলে অন্য রেট বের করতে হলে যে ওভারহেড অ্যাবজর্ব করবো আমরা অন দ্য বেসিস, হ্যাঁ, বেসিস ভলিউম বেস বেসিস ইউজ করে আমরা। এখানে যে তথ্য দিয়ে আসছে কোন তথ্য অ্যাপ্লিকেবল ফর ওভারহেড অ্যাবজর্পশন, কোনটা অ্যাপ্লিকেবল, এখানে ধ্যান দিই। স্যার কোশ্চেনটা আবার একটু করবেন? আমরা বলি আইডেন্টিফাই করব বেসিস, হ্যাঁ, আমরা ওভারহেডকে ভাগ করবো না, ভাগ করলে প্রথমে কি করা লাগবে, ওভার রেট বের করা লাগবে। রেটের জন্য আইডেন্টিফাই করা লাগবে কি দ্বারা ভাগ করবো আমরা, বেসিসটা কি, ভাগ করবো যে আমরা অ্যাবজর্ব রেট দ্বারা বের করবো আমরা, রেটটা কি, তাহলে বেসটা কি, বেসটা কি হবে স্যার? ইউনিট। স্যার এটা তো একটা দিন একটা হবে না স্যার? এতক্ষণ এই কথা বললাম, এতক্ষণ গত 2 ক্লাস যাবত যে পড়াইছি আপনারা, ভলিউম বেস তো হবে স্যার, বাট এটা তো আলাদা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভলিউম বেস হবে স্যার। কেন আমরা কি অ্যাডজাস্ট করছি ফ্যাক্টরি ওভারের জন্য সেপারেট কয়টা ড্রাইভার ইউজ করছি আমরা ফ্যাক্টরি ওভারের জন্য? সো ওভারের জন্য একটা ইউজ করছি স্যার। একটা আলাদা বললেন কেন তাহলে? ওভার তো করবো আমরা অনলি ওয়ান, বললাম না অনলি ওয়ান, পুরো ওভারের জন্য অনলি ওয়ান বেসিস ইউজ করছি বা কস্ট ড্রাইভার ইউজ করছি। এটা তো আগে ক্লাসে আজকে বললাম, একটা না, অনলি ওয়ান ভলিউম বেস কস্ট ড্রাইভার ইউজ করছি। অনেকগুলো আছে অ্যাভেলেবল, এখানে যে তথ্য কোনটা ইউজ করতে পারি আমরা? দুইটা অ্যাভেলেবল আছে, একটা মেশিন আবার ডাইরেক্ট লেবার আবার। জি স্যার। দেখলে বুঝতে পারেন না আপনারা এগুলা, তাহলে আপনারা পরীক্ষা কি করবেন? পরীক্ষা হলে বুঝলাম না, ডাইরেক্ট লেবার আবার দেওয়া আছে, মেশিন আবার দেওয়া আছে, এগুলা আমরা ইউজ করছিলাম আমরা অ্যাবজর্পশনের সময়। জি স্যার। তাহলে বলতে পারেন না, এত ক্লাস করার পরে বলতে পারেন আপনারা, পরীক্ষা হলে তো 6 ফেল করবেন দেখা যায়। এই মুখস্থ অঙ্কটা এমসি পাস করা যাবে না, এমসিকিউ পুরো কনসেপ্ট লাগবে। আপনারা বসে বসে সমস্যা হচ্ছে, আপনারা বুঝাতে কনসেপ্ট না বুঝে অঙ্ক করেন, বসে বসে মুখস্থ করেন, এই জন্য অবস্থা আপনাদের। তাহলে এখানে ডাইরেক্ট লেবার বেশি যেটা ইউজ করতে পারি, দেখেন খেয়াল করেন। তাহলে নরমালি ডাইরেক্ট লেবার আওয়ারটা এই মাথা রাখবেন, অ্যাবজর্ব কস্টে নরমালি ডাইরেক্ট লেবার আওয়ার ইউজ করে, হ্যাঁ, আর এবিসি তে নরমালি মেশিন আওয়ারটা ইউজ করে ফর ভলিউম বেস কস্ট হিসাবে। এটা হলো প্র্যাকটিস। তবে এখানে দেখেন ডাইরেক্ট লেবার আওয়ার মেশিন আওয়ার সেম আছে, কিন্তু যে কোনো একটা ইউজ করলে সমস্যা নাই। তবে ট্রেডিশনালি মাথা রাখবেন যে যে আওয়ারগুলো সব অবজেক্টে ইউজ হয় সেটা ইউজ করা উচিত, হ্যাঁ। যেমন মনে করেন সবসময় কি WX চারটা অবজেক্ট,
চারটার মধ্যে যেগুলো ইউজ হচ্ছে, হ্যাঁ, সেটা ইউজ করা উচিত। এখানে খেয়াল করেন ডাব্লিউর জন্য যা ইউজ হয় এক্স ওয়াই জেড, চারটার জন্য কিন্তু সবগুলো বেশি ডাইরেক্টলি সেম আছে, সুতরাং যেকোনো একটা ইউজ করলে পারি। তাহলে এখন প্রথম রেট বের করা লাগবে, ওভার রিকভারি রেট একদম রেট বের করা লাগবে। রেট বের করতে হলে আমরা কি করি আমরা, তাহলে রেট বের করতে হলে টোটাল কস্টকে 30,800 কে ভাগ করতে হবে টোটাল ডাইরেক্ট লেবার আওয়ার আর মেশিন আওয়ার ভাগ করতে হবে, তাই না? কত দিয়ে ভাগ করবো বলেন এখান থেকে? টোটাল ডাইরেক্ট লেবার মেশিন আওয়ার যেটা একটা দিয়ে ভাগ করে রেট ওভারহেড, হ্যাঁ 8 দিয়ে স্যার, 8 দিয়ে ভাগ করে প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করে দিতে হবে স্যার, কতটুকু আসে? না, এখানে ভুল করলেন, 8 না, খেয়াল করে দেখেন এখানে বলছে ডাইরেক্ট পার ইউনিট বলছে, দেখছেন পার ইউনিট, এখানে ইউনিট দিয়ে আছে না, জি স্যার, মাল্টিপ্লাই করা লাগবে, প্রত্যেকটা মাল্টিপ্লাই করে তারপর সম করতে হবে। ওকে, মাল্টিপ্লাই করে যোগ করে দেন ভাগ করা লাগবে, রাইট স্যার। টোটাল লাগবে কিন্তু। তার মানে টোটাল ফ্যাক্টরি ওভারহেড ডিভাইড বাই টোটাল ডাইরেক্ট লেবার আওয়ার বা টোটাল মেশিন আওয়ার, তাহলে টোটাল কথা বের করতে হবে, দেন করতে হবে। ক্লিয়ার হয়ে যাবে? জি স্যার, ক্লিয়ার স্যার। আপনারা আপনার পড়ালেখা করেন না, বুঝতে চেষ্টা করেন না, কি করবো আপনারা নিয়ে, বুঝলাম না। দেখেন প্রথমে আমরা প্রথম রেট বের করে নেই। দেখেন কি করবো, মানে ডাইরেক্ট লেবার আওয়ার বের করি প্রথমে টোটাল, হ্যাঁ দেখেন নাম্বার অফ ইউনিটস লেবার, ডাব্লিউ নাম্বার অফ ইউনিট করে তৈরি করছি আমরা, বলেন দেখি ডাব্লিউ স্যার 10, হ্যাঁ ওটা প্রথমে কি ডাব্লিউ ছিল প্রথমে? জি স্যার, ডাব্লিউ ছিল স্যার। জি স্যার, ডাব্লিউ এক্স ওয়াই জেড, রাইট, ডাব্লিউ এক্স ওয়াই জেড। ডাব্লিউ ইউনিট ছিল কত টোটাল? 10 ইউনিট স্যার। প্রথমে ছিল 10, 10, তারপরটা 10, তারপরে 100, স্যার 100, দেন 100 স্যার। তারপরে 100। আচ্ছা, ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট ডাব্লিউ তে কত কয় ঘন্টা বলছিল লাগবে? ঘন্টা স্যার। স্যার 1 ঘন্টা। ডাব্লিউ তে 1 ঘন্টা, রাইট, হ্যাঁ। এক্স তে 1313, স্যার 3 ঘন্টা। 1313, হ্যাঁ। আর টোটাল আর বের করে নেন, হ্যাঁ টোটাল বের করে দিতে হবে। স্যার 10 ইনটু 1 তাহলে 10, এটা 30, টোটাল আমাদের হয়ে গেল এত, ঠিক আছে? জি স্যার, টোটাল কয় ঘন্টা হলো তাহলে টোটাল? এই যে 440, 440। টোটাল দেন, এটা টোটাল ডাইরেক্ট লেবার আওয়ার। তার মানে ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্ব কিভাবে করি আমরা, রেট বের করতে হবে। ফ্যাক্টরি দেন টার্মগুলো খেয়াল করে, আপনাদের এখন যদি ভুলে যান তাহলে কি হলো, ওভারহেড রিকভারি এটা করছি আমরা, এগুলো আগে আমরা রেট কিভাবে করি আমরা, টোটাল ফ্যাক্টরি ওভারহেড ডিভাইড বাই টোটাল ফর ড্রাইভার আর বেসিস, এখানে বেসিস বলে অনেক সময় বেসিস, এটা। তার মানে আমরা টোটাল ফ্যাক্টরি ছিল কত আমাদের? 30,000 কত? 800 800 ভাগ করবেন 440 দ্বারা, ঠিক আছে? 30,800 ভাগ 440, এই যে টাকা তাহলে হলো 70 টাকা 70, দেন টার্ম 70 পার ডাইরেক্ট লেবার আওয়ার, এভাবে বলতে হবে। ক্লিয়ার? রেটটা ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা তো আমরা করে আসছি আমার থেকে 3 ক্লাস আগে, তারপর বলতে পারেন না কেন? করছি না এগুলো আমরা আগে?
জি স্যার। অ্যাবজর্পশন করছি আমরা, তা বলতে পারেন না কেন? আচ্ছা, এখন আসেন প্রোডাক্ট কস্ট বের করব আমরা। প্রোডাক্ট কস্ট ডব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে? ম্যাটেরিয়াল দেব প্রথমে। ম্যাটেরিয়াল কি বলছে তারা ম্যাটেরিয়াল সম্বন্ধে? তথ্য কি দিয়ে আছে বলেন? ম্যাটেরিয়াল ছিল স্যার 20 টাকা স্যার, মানে কস্ট স্যার 20 টাকা পার ইউনিট পার কিন্তু বলছে ইউনিট এখানে। স্যার। জি স্যার, পার ইউনিট তাহলে আসবে 20 গুণ 20 40। অর্থাৎ টোটাল বিক্রয়ণে মাথায় রাখবেন, কেন ইউনিট বেসিসে প্রথম ডাইরেক্ট করতে গেলে আপনাদের ভুল হওয়ার চান্স থাকবে। কারণ ফ্যাক্টরি ওয়াইজ অ্যাবজর্ব হয় টোটাল বেসিস হবে অ্যাবজর্ব, তাই না? জি স্যার। এই জন্য সব টোটাল বেসিস করেন, তবে ভাগ করে দিবেন ইউনিট বেসিসে। টোটাল বেসিস করেন কত হবে তাহলে? স্যার 20 × 10 স্যার। হ্যাঁ 200, তাই না? জি স্যার। টোটাল করেন, দেন 800 স্যার, 80। 800। হ্যাঁ, এটার ওয়াই 2000 রাইট। জেড 8000। হ্যাঁ 8000 স্যার। 8000, ফাইন। ঠিক আছে? কারো কনফিউশন আছে বলে এখানে? লেবার সম্বন্ধে কি বলতে বলেন কেউ? কি বলছে এখানে লেবার? স্যার লেবার আওয়ার স্যার ইউনিটে দেওয়া আছে, আর পার ইউনিট করতে আছে স্যার। লেবার কস্ট পার আওয়ার বলা আছে 5 টাকা পার আওয়ার, বলছে না? 5 টাকা। তাহলে ডাব্লিউ জন্য কত লেবার আওয়ার লাগছে? 1 ঘন্টা স্যার। স্যার 1 ঘন্টা? না 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 স্যার 10 আপনারা পরীক্ষা পাস করেন কেমন? আপনারা একটু করলাম 10 টোটাল বেসিসে বললাম, আমরা 1 ঘন্টা পার ইউনিট করবো। একটু কি বলবো, 1 সেকেন্ডে কথা বলে যান আপনারা। টোটাল করছিলেন না আমরা? জি টোটাল স্যার। কত ডাব্লিউ জন্য? 10 ঘন্টা লাগছে। 10 ঘন্টা স্যার। আপনাদের হবে না কিছু আপনাদের? কত হবে তাহলে? 10 × 5 জি কত স্যার। হলো? 50 তারপরটা তারপর 30, ওটা 30 × 5 কত হলো? স্যার 150 150। তারপর পরের দুইটা 500 করে 500 500 কেন? 500 1500 আর 1500। 500 1500 রাইট। এটা স্যার কথা আসতেছে না। স্যার কথা বোঝা যাচ্ছে না। স্যার কথা আসতেছে না আপনার। স্যার বের হয়ে গেছে মেবি, স্যারের নেট সমস্যা। না না আছে। দেবান, হ্যালো? জি স্যার। জি স্যার, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ দেখেন, লেবার শেষ, একটু ওভার আসেন অ্যাবজর্ব করি আমরা। স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না তো। স্যার স্ক্রিন আসতেছে না। আসে না? ঠিক আছে? জি স্যার। অ্যাবজর্ব করবো এখন।
অ্যাবজর্ব করে রেট আমরা ডাইরেক্ট লেবার আওয়ার বেশি করবো, 70 পার ডাইরেক্ট লেবার আওয়ার করবো, তাই না? আচ্ছা, ডাব্লিউ জন্য কত করবো তাহলে? 70 ইন্টু আর কত এটা 10 রাইট, 10 কে এটা কত হবে? 2100 স্যার। 7 এটা কত 30 2100 হবে, রাইট? এটা হবে 70 ইন্টু 30, তাই তো? 70 ইন্টু 30। স্যার এটা তারপরে কত ইকুয়াল হবে? আসেনি সামনে। তারপরটা কত হবে? 70 ইন্টু 100, তাই তো? 7000 70 ইন্টু 100, তারপরটা স্যার 21000 70 ইন্টু কত 300 300, 21000 স্যার। বুঝছে? দেন স্যার তাহলে আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ইউনিট কস্ট হয়ে গেল, দেখেন টোটাল কস্ট হলো, হ্যাঁ, এন্ড পার ইউনিট এন্ড টোটাল হয়ে গেল, এটা হলো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বলে এটাকে। টোটাল হয়ে গেল, পার ইউনিট করেন। এখন নাম্বার অফ ইউনিট আমরা জানি, আমরা প্রোডিউসড কত ইউনিট করছে? 10 ইউনিট করছে, তাই না? 10, তারপরটা 10 10 100 100, এটা করে নিয়ে এটা আপনাদের বোঝার জন্য করি, এটা এক্সামে যা দরকার নাই, জাস্ট আপনার বোঝার জন্য। দেন ইউনিট কস্ট হয়ে গেল। দিস ইজ আপনার অ্যান্সার। এক্সাম হলে যেমন এখান দিস ইজ অ্যান্সার। আপনি চেয়েছিল ওটা ইউনিট কস্ট রিকোয়ারমেন্ট ছিল, অ্যান্সার হয়েছে? ক্লিয়ার? জি স্যার। বলেন কারো কনভেনশনাল কস্টিং, অ্যাবজর্ব কস্টিং এ যে ইউনিট কস্ট বের করলাম, কারো কোনো কনফিউশন আছে? বলেন, থাকলে বলেন তাড়াতাড়ি। স্যার আমি না কোশ্চেনে ম্যাটেরিয়ালের নাম্বারগুলো খুঁজে পাচ্ছি না। কি নাম্বার পান না খুঁজে? কোন নাম্বার পান না? স্যার ওই যে 200 তারপর 800 এগুলো যে কোশ্চেনে তো পাচ্ছি না। 280 পালন করতে আপনি স্যার একটু এই সিনারিওটা একটু মানে উঠান, তারপর বলতেছি ম্যাটেরিয়ালে স্যার। আর কোশ্চেন পড়ে না ঠিক মতো, পান না খুঁজা। আপু ওটা ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট কত ছিল আর হচ্ছে ইউনিট কত Unit প্রডিউস cost হয়েছে মানে এটা কোন- মাল্টিপ্লাই হ্যাঁ, করে হ্যাঁ। হয়ে যাবে। এই যে দেখা যায় হ্যাঁ স্যার এই যে মানে 20 টাকা বলছে পার ইউনিট, বুঝছেন? হ্যাঁ 20 টাকা ইন্টু 10 200 হয়েছে। জি স্যার জি স্যার। 80 ইন্টু 10 800 হয়েছে। হুম তাহলে পান না কেন খুঁজে আপনি? না স্যার এটা যে ইকুয়াল করছেন সেটা বুঝতে পারিনি, সরি। যে বুঝতে না পারলে পরীক্ষা ফেল করবেন। 1.5 ঘন্টার মধ্যে আপনি এত অ্যান্সার করে আপনি আপনি যদি একবারে পড়ে না বুঝতে পারেন 1.5 ঘন্টা পাস করতে পারবেন না। কনসেপ্ট বারবার বলছি, এমসিকিউ যেমন সহজ তেমন কঠিন, বারবার বলতেছি আপনাদের। পারলে যারা পারবে ওরা হাফ অ্যান আওয়ার শেষ হয়ে যাবে, আর যারা পারবে না 3 ঘন্টা পারবে না, দেখবেন। আচ্ছা ক্লিয়ার? একটু ক্লিয়ার বলেন, কনভেনশন শেষ? জি স্যার। আচ্ছা, এন্ড এবিসি সেম প্রবলেমটা, এবিসি কস্টিং করতে যাব, অ্যাক্টিভ বেস কস্টিং করতে যাব, খেয়াল করে দেখেন ম্যাটেরিয়াল লেবার নিয়ে কোনো প্রবলেম নাই, যেহেতু ম্যাটেরিয়াল লেবার কস্ট অবজেক্টের কোনটার কত, হ্যাঁ এটা কিন্তু সরাসরি আপনার বলা আছে। যদি সরাসরি বলা আছে কোনটার কত, তাহলে ম্যাটেরিয়াল লেবার আমরা সরাসরি যার যা আছে দিয়ে দিব। হ্যাঁ, সমস্যা হলো খেয়াল করে দেখেন এই যে ওয়ার্ড যেটা বলছে এগুলো নিয়ে। হ্যাঁ, আমরা এডিশনাল কস্টিং এ দেখেন, খেয়াল করে দেখেন সমস্ত ওভারহেডকে আমরা কি করছিলাম, একটা রেট দ্বারা 30 থেকে একটা রেট বের করে আমরা ভাগ করে দিয়েছি। আমরা তাই করছিলাম আমরা। জি স্যার। এখানে খেয়াল করে দেখেন এবিসি অনুযায়ী আমরা এটা করতে পারবো না। আমরা বলছিলাম অ্যাক্টিভিটি অনুযায়ী, একটি কস্ট পুল অনুযায়ী, ড্রাইভার অনুযায়ী ভাগ করে লাগবে। তার মানে কি যে প্রত্যেকটা কিন্তু কস্ট পুল করে দিয়ে আসছে। শর্ট টার্ম ভেরিয়েবল
cost is activity setup cost. Setup activity cost pool. The activity cost pool. Activity cost এটা হলো এটা শর্ট টার্ম ভেরিয়েবল কস্ট বলতে কি? This is the volume based cost driver Short term লাগবে cost pool ঠিক আছে হ্যাঁ expediting scheduling cost is also separate cost pool material handling cost all are প্রত্যেকটা separate cost pool করে দেয়া আছে আপনাদের করে দেয়া আছে তাহলে প্রত্যেকটা যে separate cost pool প্রত্যেক সেপারেট আপনার ইন্ডিভিজুয়াল কস্ট ড্রাইভার আইডেন্টিফাই করে ইন্ডিভিজুয়াল রেট বের করা লাগবে দেন বের করা লাগবে আগে করছিলাম দিয়ে টোটালকে একটা বের করে অ্যাবজর্ব করে ফেলছি এখন তাই করা যাবে না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেট এগুলো প্রত্যেকটা অ্যাক্টিভিটি কস্ট পুল প্রত্যেক রেট আইডেন্টিফাই করা লাগবে বেসিস বা ড্রাইভার প্রথম কাজ আইডেন্টিফাই করে তার রেট বের করা লাগবে সে রেট দ্বারা আমরা WXYZ এ কস্ট চার্জ করে দেওয়া লাগবে এই এটা দিস দ্য ডিফারেন্স ক্লিয়ার ডিফারেন্সটা ক্লিয়ার এবার কি করা লাগবে কি কেউ কথা বলেন না জি স্যার যে কথা বলেন না কেন ক্লিয়ার না হলে বলবেন তো আসেন মনে করে করুন না বুঝলে বলবেন সাথে বলবেন সব নষ্ট করে লাভ নেই আমাদের তো সময় কম আচ্ছা আসেন তাহলে আমরা প্রথমে ব্যাটারি লেবার তো প্রথমে আমরা কি করে প্রতি অ্যাক্টিভিটি কস্ট পুলে কস্ট ড্রাইভার আইডেন্টিফাই করে নেই হ্যাঁ কস্ট ড্রাইভার আইডেন্টিফাই করে এবং তার রেট বের করে নিই আমরা ঠিক আছে আচ্ছা অ্যাক্টিভিটি কস্ট পুল আইডেন্টিফাই করে কস্ট পুল আইডেন্টিফাই করলাম ওর অ্যামাউন্ট কত লিখলাম দেন তার জন্য প্রত্যেক সেপারেট কস্ট ড্রাইভার আইডেন্টিফাই করে হ্যাঁ কস্ট কি হবে এবং এখানে যে কস্ট আর ঠিক আছে অ্যাক্টিভিটি কস্ট পুল কি কি বলা ছিল প্রথমে ছিল কি শর্ট রান কি ছিল বলেন দেখে কি ছিল বলেন বলেন আচ্ছা না কোশ্চেন আছে না the short term variable cost হ্যাঁ শর্ট টার্ম ভেরিয়েবল কস্ট ছিল জি স্যার আর then the setup cost কস্ট এটা কত অ্যামাউন্ট ছিল কত অ্যামাউন্ট একবার লিখে দিই কত ছিল 3080 3080 রাইট চেষ্টা করেন আমি করার সাথে সাথে বোঝার পরে অনেকে মনে করে পরে বুঝবো পরে বুঝলে কিন্তু বুঝবেন না কারণ আমরা যে ওয়ার্কিং যেভাবে করছি আপনি যদি এখন না বুঝেন পরে রেকর্ড শুনে কিন্তু বুঝবেন না মাথা রাখবেন রেকর্ডটা বুঝতে পারবেন না এই জন্যই আমার সাথে সাথে অঙ্গগুলা এই জন্য সাথে সামনে নিয়ে চেষ্টা নিজে করার জন্য আমার সাথে করার জন্য অনেকে মনে করেন যে পরে বুঝে নেবো রেকর্ডিং আছে পরে বুঝে নেবো কিন্তু দেখবেন রেকর্ডিং পরে বুঝবেন না দেখবেন অনেক সময় এর কস্ট আছে দেন কোয়ার্টার কি ছিল আমাদের স্যার সেটআপ কস্ট সেটআপ কস্ট সেটআপ কস্ট সেটআপ কস্ট অ্যামাউন্ট ছিল কত স্যার 10,920 10,920 দেন expediting scheduling cost ছিল না জি স্যার expediting and scheduling cost 9,100 জি স্যার 9,100 then স্যার material cost কত ছিল 7,700 এই টোটাল ছিল না মিল সেকেন্ড দেখার জন্য মিল সেকেন্ড টোটাল হ্যাঁ ঠিক আছে টোটাল প্রত্যেক সেপারেট কস্ট ড্রাইভার আইডেন্টিফাই করা লাগবে হ্যাঁ কস্ট ড্রাইভার নেচার অফ দ্য এক্সপেন্ডিচার মানে যে আমরা কস্ট পুল করছি নেচার অফ দ্য অ্যাক্টিভিটি অনুযায়ী করছি আমার ড্রাইভারটাও সেরকম অ্যাক্টিভিটি নেচার অনুযায়ী করতে হবে দেখতে হবে আমাদের এটা বানায় করতে হবে পারবো না যে তথ্য দেওয়া আছে আপনি কোশ্চেনের মধ্যে তথ্য মধ্যে থেকে আমাদের বের করে নেওয়া কোনটা কি করবো শর্ট টার্ম ভেরিয়েবল কস্টের কি করবো সেটা আমি যেন কোনটা নেবো এটা যেন কি নেবো চারটা যেন চারটা আপনার কস্ট ড্রাইভার আইডেন্টিফাই করে নেওয়া লাগবে ক্লিয়ার বোঝা গেছে ক্লিয়ার স্টেপটা জি স্যার
দেখেন এখানে তথ্য দেওয়া আসছে এই শর্ট টার্ম ভেরিয়েবল কস্টের জন্য এই তথ্য থেকে এখান থেকে আপনি বলেন কি কস্ট ড্রাইভার তার জন্য সুইটেবল। আমি কিন্তু এটা অলরেডি বলছিলাম কিন্তু ডিসকাশনের সময়, বলেন দেখি মনে আছে কিনা? ভলিউম দিয়ে বের করতে হবে না স্যার শর্ট টার্ম ভেরিয়েবল কস্টটা? আমরা বলছিলাম ভলিউম বেস কস্ট ড্রাইভার ইউজ করা লাগবে। জি স্যার। ভলিউম বেস কস্ট কি 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 দিয়ে আসছে এখানে? ইউনিট কস্ট কত আসে? রাইট, একটা ইউনিট দিয়ে আসছে, একটা ভলিউম বেস রাইট, আর কি দিয়ে আসছে? স্যার নং অফ পিরিয়ড, ম্যাটেরিয়াল কস্ট। মেটেরিয়াল কস্ট আছে, এটা বলা যায়, ঠিক আছে। কিন্তু মেন এখানে দেয়া আছে ডাইরেক্ট লেবার মেশিন আমার দিয়ে আসে না, এগুলো দেয়া নাই। কিন্তু ভলিউম জি স্যার আছে তো। জি স্যার এগুলো তো বলবেন ভিতরে পড়ে। এটা আমি যে একটু আগে বললাম যে অ্যাবজর্ব কস্টের ক্ষেত্রে নরমালি ডাইরেক্ট লেবারটা ইউজ হয়, আর এপিসি ক্ষেত্রে নরমালি কোনটা ইউজ করছিলাম আমি? তার সাথে ডাইরেক্ট লেবার মানে নিব আমরা। আমি কিন্তু একটু বলছি কিন্তু স্যার মেশিন আওয়ার বলেছিলেন। ভুলে যান কেন তাহলে? আপনার কথা খেয়াল করেন না, ভুলে যান আপনারা, এগুলো বুঝতে পারবেন না। এগুলো আমি যা বলি কথা 80% বুঝতে পারবেন না, মাথা রাখবেন। আমি যেসব কথা বলতে লেকচারে বলি 80% বুঝতে নাই, আমি প্র্যাকটিক্যালতে বলছি, আমি প্র্যাকটিক্যাল ওরিয়েন্ট বলছি। আচ্ছা তাহলে আমরা আবার খেয়াল করেন, আমি বলছিলাম ভলিউম বেস কস্ট ড্রাইভার নরমালি এই দুইটা ইউজ হয়। অ্যাবজর্ব কস্টিং এর মধ্যে ডাইরেক্ট লেবার ইউজ হয়, আর এবিসি ক্ষেত্রে মেশিন আওয়ারটা ইউজ হয়। তবে কন্ডিশন ছিল, কন্ডিশন হলো যে কস্ট ড্রাইভার সবগুলো অ্যাক্টিভিটির মধ্যে আসছে, সবগুলো কস্ট অবজেক্টে আসছে, সেটা দিতে হবে। এটা বলছিলাম, মনে আছে না ভুলে গেছেন? জি স্যার মনে আছে। বলতে পারেন না কেন? একটু বলেছিলাম এই কথা। তাহলে দেখেন WXYZ সবগুলোর মধ্যে কিন্তু মেশিন, সব প্রথমত সবগুলোর মধ্যে মেশিন আওয়ার আছে। মেশিন আওয়ার আছে স্যার। হ্যাঁ, তাহলে সবগুলো মেশিন আওয়ার আছে, এটার জন্য সবচেয়ে সুইটেবল বেস্ট হলো মেশিন আওয়ারটা হলো বেস্ট। জি স্যার। আপনি এত বকবক করা লাগে আপনাদের জন্য, এত বড় বড় বকবক করা লাগে, তারপর কেমনি? আচ্ছা তাহলে বুঝলাম মেশিন আওয়ারটা বেস্ট। তাহলে আসেন আমরা দেখি তাহলে আমরা বললাম মেশিন আওয়ার। জি স্যার। মেশিন আওয়ার কয়টা পেয়েছে? টোটাল মেশিন আওয়ার কয়টা ছিল? টোটাল কষ্ট টোটাল কয়টা পেয়েছিলাম আমরা মেশিন আওয়ার, মনে আছে? স্যার 4টা। টোটাল মেশিন আওয়ার কয়টা? হ্যাঁ যোগ করলে 8 স্যার। আবার ভুল করলেন। 440 হবে নাকি স্যার? না হবে নাকি কেন বল, কনফিউশন কেন? টোটাল না? জি স্যার টোটাল ইউনিট 440 একটু আগে করলাম ডাইরেক্ট লেবার বেশি সমান আছে, এটা বলতে দেখে বলতে কষ্ট লাগে আপনার। ডাইরেক্ট লেবার বেশি সেম না? জি স্যার। জি স্যার। দেখে বলতে পারেন না, তাহলে আপনারা কি বলতে বুঝলাম? পরীক্ষা হলে তো নকল করতে পারবেন না, আপনারা দেখা যায় আপনার পরীক্ষায় নকল করতে দিলেও পারবেন না করতে, দেখে লিখতে পারবেন না। ভালো ছেলে স্যার। আপনি দেখে লিখতে বলতে পারেন না কেন? দেখে বলতে পারেন আপনারা। হ্যাঁ আমরা বলছিলাম টোটাল বেসিস, আমরা টোটাল বেসিস বারবার বলছি যে রেট বের করতে হবে টোটাল বেসিসে, ইন্ডিভিজুয়াল বেসিস হয় টোটাল বেসিসে। ডাইরেক্ট লেবার একটু করলাম, ডাইরেক্ট লেবার টোটাল বেস করলাম, এখন মেশিন করতে পারেন না করতে, আশ্চর্য। 440, তাহলে এখানে হবে 440 রেট করতে হবে। এটা ভাগ এটা 7 স্যার পার মেশিন আওয়ার এই হলো, দেখছেন? দেন আসেন পরেরটা সেটআপ কস্ট। সেটআপ কস্টের জন্য আপনার কোন কস্ট ড্রাইভার লাগবে দেন। সেটআপ কস্ট দেওয়া আছে আমাদের 10,920 টাকা। এটার জন্য যে তথ্য দেওয়া আছে এখানে, তথ্য অনুযায়ী কোন কস্ট ড্রাইভারটা মোস্ট সুইটেবল মনে হয় এখান থেকে? স্যার এটা তো মেশিন আওয়ারটা হবে। এটাও মেশিন আওয়ার ইউনিট আওয়ার।
সেটআপ কস্ট মানে বুঝেন সেটআপ কস্ট মানে হলো স্যার setup মেশিন স্যার মেশিন মেশিনটাকে সেট করার কস্ট মেশিন ইউনিট দিয়েই হবে। মানে আপনার কথা কথা বুঝেন না, বারবার কথা বুঝেন না, বারবার বলছে ডাইরেক্ট লেবার মেশিন দিজ আর ভলিউম বেস কস্ট ড্রাইভার। এবিসি কস্টিং ভলিউম বেস কস্ট ড্রাইভার ইউজ করে না, যে ইউ অ্যাক্টিভিটি বেস কস্ট ড্রাইভার। এই কথাটা ফান্ডামেন্টাল জিনিসটা মনে থাকে না কেন? ডাইরেক্ট লেবার মেশিন আবার এগুলো ভলিউম বেস কস্ট ড্রাইভার বুঝতে আপনাদেরকে হবে না স্যার, এটা ডাইরেক্ট লেবার মেশিন আর হবে না স্যার, অ্যাক্টিভিটি বেস হবে। তাহলে অ্যাক্টিভিটি তার মানে এই টাইপের শর্ট সেটআপ কস্টটা সেটা মানে কি জানেন? যে কস্ট হলো আপনি যে মেশিন একটা তৈরি করবেন, তৈরি করতে হলে মেশিন যে আপনি মনে করেন আপনি যে আপনি মালটা জুস বানাবেন, মালটা জুস বানাতে কি করতে হবে আপনাকে? আর ব্লেন্ডার মেশিনটা বের করতে হবে প্যাকেট থেকে, বের করে ব্লেন্ডার মেশিনটা বসাতে হবে, বসায় এই যে ব্লেন্ডারটা রেডি করলেন, রেডিটাকে বলে সেটআপ। মেশিনটাকে আপনার প্রোডাকশন করার জন্য রেডি করলেন, রেডি করতাকে সেটআপ বলে। সেটআপটা কার সাথে সম্পর্কিত? অ্যাক্টিভিটি না, এই নাম্বার প্রোডাকশন রান। এই যে যতবার আপনি যতবার সেটআপ করবেন ততবার কস্ট লাগবে। নাম্বার প্রোডাকশন রান হলো কতবার রান করলেন, কতবার আপনি প্রোডাকশন রান করলেন, সেটআপ কস্টের সাথে রানের সাথে যতবার সেটআপ করবেন ততবার খরচ হবে না আপনার, না হবে না? স্যার হবে স্যার, বুঝতে পারছি। তাহলে আপনি সিম্পল বারবার বললে বুঝতে পারেন না, আপনি আবার চলে যান ওই ইয়েতে ভলিউম বেস কস্ট ড্রাইভারে। বারবার বললাম ভলিউম বেস কস্ট ড্রাইভার ইউজ হয় অনলি সিম্পল ম্যাটেরিয়াল ক্ষেত্রে, যে শর্ট টার্ম ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে মেশিন বেস কস্ট ইউজ করে, আর নাহলে আর কোথাও ক্ষেত্রে ভলিউম বেস কস্ট ইউজ করে না। তারপর আপনি মেশিন আবার বলতে যাবেন, ফান্ডামেন্টাল প্রিন্সিপালটাই আপনি ভুলে যান, তাহলে কেমনে হবে? বুঝতে পারছেন এবার? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি তাহলে স্যার। আপনি খুঁজবে অ্যাক্টিভিটি বেস কস্ট কোনটা? একটি কস্ট আছে দুটো, এখানে এই অনলি ওয়ান একটা আসছে। এই নাম্বার প্রোডাকশন রানটাই হলো অ্যাক্টিভ কস্ট ড্রাইভার। দেখেন এখানে যা যে ইউনিট প্রোডাকশন, এটাই হলো ভলিউম বেস কস্ট ড্রাইভার। ম্যাটেরিয়াল কস্ট ভলিউম বেস, এটা ভলিউম বেস, এটা ভলিউম বেস, এটা ভলিউম বেস, চারটাই। তাহলে খেয়াল করে দেখেন তথ্য যা দেওয়া আছে, নাম্বার ইউনিট হলো ভলিউম বেস কস্ট ড্রাইভার, ম্যাটেরিয়াল কস্ট হলো ভলিউম বেস কস্ট ড্রাইভার, লেবার মেশিন ভলিউম বেস, মেশিন আবার ভলিউম বেস, সব চারটাই হলো ভলিউম বেস। একটি বেস একটা অনলি একটা দেওয়া আসছে, নাম্বার প্রোডাকশন রান পার পিরিয়ড। হ্যাঁ, অনলি ওয়ান আপনাকে অ্যাক্টিভ বেস কস্ট ড্রাইভার দেওয়া আসছে, আর বাকি সবগুলোই ভলিউম বেস কস্ট ড্রাইভার। আপনি যদি এখন আইডেন্টিফাই না করতে পারেন কোনটা ভলিউম বেস কোনটা অ্যাক্টিভিটি বেস, তাহলে পরীক্ষা হলে কিভাবে পাবেন করতে? ক্লিয়ার হতে পারে? জি স্যার। এখন ক্লিয়ার? একটু পরে যদি প্রশ্ন ঘোরা দিয়ে পাবেন না করতে, তো কি করবেন আপনি? তবে কনসেপ্ট ক্লিয়ার না করলে প্রশ্ন ঘোরা দিতে পারবেন না করতে, তাই না? আচ্ছা আসেন তাহলে এখানে যেহেতু কোশ্চেনটা সহজ কোশ্চেন দিচ্ছে আপনার প্রথমে, তাই অনলি ওয়ান সিঙ্গেল ভলিউম অ্যাক্টিভিটি কস্ট দিচ্ছে একটাকে, তার মানে এটা ইউজ করা লাগবে। হ্যাঁ দেখেন তাহলে টোটাল প্রোডাকশন রান কয়টা আপনাকে আইডেন্টিফাই করা লাগবে, টোটাল প্রোডাকশন রান কয়টা, ঠিক আছে? টোটাল প্রোডাকশন রান কয়টা হয়েছে বলেন দেখি কেউ? টোটাল প্রোডাকশন রান কয়টা বলেন? হ্যাঁ কয়টা প্রোডাকশন রান কয়টা বলেন দেখে বলেন, টোটাল প্রোডাকশন রান কয়টা বলেন দেখে? স্যার 14। টোটাল কয়টা নাম্বার প্রোডাকশন রান? 2 2 4 14 নিচে 14 স্যার। 14 স্যার। হ্যাঁ দেন এক মিনিট লাগেন। হ্যালো আসসালাম। হ্যাঁ হ্যাঁ লালবাগ সাইমজি পাশে আসেন, লালবাগ সাইমজি পাশে ফোন দেন আমাদের।
হ্যাঁ 500 100 ফোন দেন, ঠিক আছে? ওকে। স্যার কিন্তু রাগ করে বের হয়ে গেছে, ক্লাস করাবে না। ক্লাসে আরো মনোযোগী হতে হবে আপনাদেরকে, নাহলে হবে না। আপনাদের এত বুঝে একটু ফর বুঝে তারপর বুঝেন না, এরে আল্লাহ। ভাই স্যারের ধমকেই তো সব করে যায়। ভাইয়া আপনারা নকলও করতে পারবেন না। কে পাস করবেন না, কে পাস করবেন না, রেসপন্স করতে তো ভয় লাগে, মনে হয় এই বলতে হবে। কে পাস করবেন না। গণহারে সবাই ফেল। আমি ফেল করব স্যার, বলে দিছি এটা স্যারের প্রোটেকশন। সবাই বই দেখে দেখে লাগবে। পুরো অবস্থা খারাপ আছে আপু, আপনার কথা স্যার রিঅ্যাক্ট করছে। কেউ ভাইয়া নকল বই করতে পারবে দেখে না। লিখতে পারবেন না, বই দেখতে লিখতে যে লালবাগ আপনারা ভালো বই দেখে দিলে সবাই লালবাগ চলেন। ভাই স্যার আছে তো রে ভাই, খিলগা বললেন আপনি, খিলগা তাড়াতাড়ি আপনি বললেন, খিলগা আসছেন বললেন আপনি আমাকে। ভাইয়া খিলগা তো অনেক দূর, নাম লালবাগ তো অনেক দূর খিলগা থেকে। স্যার হাইফার কোথায়? কাছাকাছি যে কিল্লা খাওয়ালেন, মসজিদ স্যার আছে। দাওয়াত দিয়েছেন। আমাদের পাশে সাহেব মধ্যে বড় মিনার আছে, উঁচা লম্বা মিনার আছে, হ্যাঁ মিনার সামনে দাঁড়ান আসছে আমি, মিনার সামনে দাঁড়ান, লম্বা মিনার আছে দেখেন। তার মানে চলে যাবে মিনার উপরে মিনার দেখা যায় গেটের পাশে, উঁচু মিনার আছে, কথা বলতেছে, চুপ। উঁচু মিনার আছে একটা। হ্যাঁ কি ম্যাডাম? দাঁড়ান দাঁড়ান, ওয়েট করেন। হ্যালো জি স্যার। আছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, 5 মিনিট পরে আমি আরম্ভ করতে, আমি একটু লোক আসতে পারি। ওকে স্যার, ওকে স্যার। জি স্যার, জি স্যার, দেখবেন স্যার। জি ওকে স্যার। স্যার। আমি মনে করছি ক্লাস শেষ করে দিবে 5 হ্যাঁ, তাই নাকি? তাহলে তো আজকে মিষ্টি বিলাইতে হইতো। ভাইয়া 10:30টার আগে আপনি চিন্তা করেন না, ছুটি পাবেন। বাইরে ভাই ক্লাস করে কিছু বুঝো না, ক্লাস না করলে কি অবস্থা করবে? আমি আর আল্লাহ আল্লাহ করতেছি। ফার্স্ট এটারে কেউ একটা বিস্কুট দেন না। এটারে কেউ একটা বিস্কুট দেন। ভয় লাগে স্যারের ক্লাস সাথে আসলে এক কাপ ভয় লাগে। চা। সাথে রংস দিলে ভালো হয়। আমার আদা চা লেবু দিয়ে। খাইতে আবার হবে। আদা লেবু দিয়ে একটু রংস দিলে ভালো হয়। চান লিংক দিয়েন। অবশ্যই। আপু আমাদেরও চা দরকার, লেবু চা পাঠাই দেন। আমাদের জালাল ভাই আছেন নাকি ভাই? জালাল ভাই, আচ্ছা দিদি জি। আপনার তো এই যে কিনা একটা মিট করার কথা ছিল সবাই মিলে, কি করলেন পরে এটা? কে বলতেছেন? আমি উৎস বলছিলাম। ও আচ্ছা, আসলে তখন কিছুদিন ওই যে রাশ গেল না, যে মানে রিটার্ন জমা দেওয়ার জন্য আর কি অফিসে অনেক রাশ ছিল, এই জন্য আর কি আমি সময় বের করতে পারি নাই। তাহলে এখন তো মোটামুটি ফ্রি আছি, এখন চাইলে হতে পারে। না এখন তো সবাই পরীক্ষার জন্য ফ্রি, তো হ্যাঁ। সবাই মিলে যদি 18-19 তারিখের দিকে একটা মিট করা যায়, বা কোনো শুক্রবার দিকে সবাই মিলে। সাথে কিন্তু সাইড স্যার রাখেন। ও মাগো, না না প্লিজ প্লিজ, আমি আসবো না। না এলে কিন্তু হবে না। এই অনলাইন ক্লাসে এই অবস্থা, যদি ফিজিক্যাল ক্লাস হতো ডেইলি কয়েকটা মার আপত্ত স্যারের ক্লাসে। আমার মাথায় রাগে যাইতে, আমি অনেক কম বুঝি ভাই। ভাই আমি চুপ মাইরা বসে আছি, আমি তো এমনি বয়স শেষ অনলাইন ক্লাসে। আমার মনে হচ্ছে পড়াগুলো চন্দ্রগ্রহ থেকে মঙ্গল ভাই গ্রহ থেকে বয়স, আসছে। ভাই বয়স কি আপনার পড়াই একদিকে, 29.99 নাকি? ভাই আচ্ছা, কম্পিউটার আরেকটা মজার কথা বলি, একটা মিনিট। মানে স্যার যখন আমাদের মানে ফার্মে আসছিল, মানে মিটিং এ, আমি তখনও স্যার যে আমার সামনে বসে কথা বলতেছে, স্যার কি বলতেছে আমি তখনও বুঝি নাই। বোঝা যায় না তো পুরোপুরি। আমি বিথি আপু, স্যার কি আপনাদের ফার্মের? না না আপু, আমাদের ফার্মের না, আমাদের ফার্মের এফআরসি হয়ে গিয়েছিল স্যার, আমি পিক দিয়েছিলাম গ্রুপে। স্যার কিন্তু শুনতেছে, হ্যাঁ, স্যার হ্যাঁ। কিন্তু এইসব শুনতেছে, ছবি দে ভিডিও অফ করে শুনতেছে। স্যার নাই, স্যার এখন তার গেস্ট আনতে গেছে মসজিদের সামনে। না না ওই যে লম্বা স্যার মিনিটের এভাবে কাছে। বলে বের হয়ে যেতে, কিন্তু স্যার আছে। আচ্ছা যাই হোক, স্যার কিন্তু হোয়াটএভার। আছে। হ্যাঁ, এখন বলেন আপনারা 18-19 যে কয়দিনই, মানে যে কয়দিন বলে সরি, যে তারিখে বলবেন সেই তারিখে আমরা দেখা করতে পারবো, সমস্যা নেই। ভাই ক্লাস শেষে করেন জানুয়ারির পরে, জানুয়ারিতে। ভাই তখন ক্লাস আমাদের শেষে করলে 5 জনকে খুঁজে পাওয়া যাবে না। একটা জিনিস কি, ক্লাস শেষে করলে
ক্লাসে তো দেখতাম 150 জন বা 200 জন, আমি বা অনেকদিন পরে 2-3 দিন পরে ক্লাসে জয়েন করছি বা আরো অনেক দিন হয়ে যাবে। ভাই এক্ষেত্রে এটা মনে স্বাভাবিক, এটা আমার এক্ষেত্রে সিনিয়রও মনে বলতে করেন বলছে পরে কয়েকজনও পাওয়া যাবে না, এই কারণে পাঁচজনও বলবো পাওয়া মনে যাবে রাখবে না। না। তাদেরকে ফিজিক্যাল যদি ক্লাসে হয় এমন তাহলে হচ্ছে ভালো। 3-4 জন নিয়ে ক্লাস করছে, মানে আমার সিনিয়ররা যারা ছিল এরকম 3-4 জন নিয়ে ক্লাস করছে, মানে সবাই গেছে গা, শুধু 3-4 জন ক্লাস করতো, বাকিরা কেউ ক্লাস করতো না। ঠিকই আছে, ফিজিক্যাল ক্লাসে স্যার ক্লাস তো আমরা করতাম না, তো একটা এলাকায় থাকলেও তো বাইরে যেতাম। ভাই এত জীবন জীবন সংকটে নিয়ে ভাই কে ক্লাস করবে ভাই ফিজিক্যালে? কথা তো ওইখানে। আর আমার অফিস থেকে তো কারণ বাজার অনেক দূর, তো আমার যাওয়া আসা অনেক হ্যাসেল হইতো। আমার এই দিক থেকে ভালো হয়েছে। আমি তো প্রথম নিনাই হচ্ছে আপনার এই যে অনলাইন ক্লাসের জন্য, এখন এসে 2 বছর পর নিয়েছি, এখন মনে হইতেছে আপনার অনলাইন নিয়ে ভালো করছি, ফিজিক্যাল না নিয়ে। বেনিফিট আছে। কারণ আমার ওইখান থেকে হ্যাঁ, আমার জন্য অনেক দূর হইতো, আমার বাসা টঙ্গী, আমার 12টা বেজে যেত, 10টা বাজে ক্লাস শেষ করে আচ্ছা আপনারা সকাল টাইমে ক্লাস থাকে তো, যেটা বেনিফিট ফিজিক্যাল হচ্ছে ক্লাসে সকাল টাইমে ক্লাস থাকে। আচ্ছা ভাইয়াদের মধ্যে কারা কারা ফার্ম গেট বা কারণ বাজারের আশেপাশে থাকেন? দেখা করতে পারেন ভাই, ফার্ম গেট আছে। ভাই ফার্ম গেট যারা আছেন, আমিও ফার্ম গেট থাকি, আমি জানুয়ারিতে একটা বাসা খুঁজতেছি অ্যাপ্রুমে, যদি কারো কাছে থাকে অ্যাডভার্টাইজটা দিয়ে দেন ভাই। হ্যাঁ বা থাকলে আমার মধ্যে রেডিমেড প্রাইভেট হোস্টেল উঠে যান ভাই, খাওয়া দাওয়া 3 বেলা খাওয়া দাওয়া সহ সব আপনারা তো